হুম, হুম। আসসালামু আলাইকুম। ঠিক আছে। আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, আশা করি সবাই অনেক ভালো আছো। তো ডিপ্লোমা মেন্টরের পক্ষ থেকে বাংলা সেকেন্ড পেপারের মেগা ক্লাসে সবাইকে স্বাগতম। জয়েন হও আস্তে আস্তে সবাই, দেখি কে কোথা থেকে আসতো। স্যার কেমন আছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তোমরা আশা করি ভালো আছো। তো কে কোথা থেকে জয়েন হয়েছে একটু দেখি। 2 মিনিট আগে কথা বলি তোমাদের সাথে, দেন ক্লাস স্টার্ট করি। 2 মিনিট কথা বলি। আচ্ছা, আগে বলো যে আমার কথা স্পষ্ট শোনা যাচ্ছে কিনা বা কোনো প্রবলেম আছে কিনা। দেন কে কোথা থেকে জয়েন হয়েছো, কেমন আছো সবাই, এগুলো একটু জানাও, ঠিক আছে? তারপরে 2 মিনিট পরে আমরা ক্লাসের দিকে যাচ্ছি। আগে একটু ভালো মন্দ জিজ্ঞাসা করে নি, শুনি একটু। এই আমার কথা শোনা যাচ্ছে স্পষ্ট? আমার কথা স্পষ্ট শোনা যাচ্ছে কিনা তাই বলো, আমার কথা স্পষ্টভাবে ক্লিয়ারলি শুনতে পাচ্ছ কিনা, এটুকু জাস্ট জানাও। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে, তাহলে স্টার্ট। রেডি, 1 2 and 3। আসসালামু আলাইকুম। তো শিক্ষার্থীরা, আজকের ক্লাসে আমরা বাংলা সেকেন্ড পেপারের মেইনলি রিটেন পার্ট নিয়ে আলোচনা করব, ঠিক আছে? মেগা ক্লাসে আজকে মেইন টপিকটা থাকবে আমাদের রিটেন পার্ট নিয়ে, অর্থাৎ আমাদের যে গ বিভাগে রচনামূলক পার্টে দেখবা কিছু কিছু রিটেন পার্টের আছে, যেমন হচ্ছে তোমার ভাব সম্প্রসারণ বলতে পারো, বা সারাংশ সারমর্ম, বা তোমার চিঠি, তারপরে ইমেইল, আর তারপরে যোগদান পত্র, তারপরে সিভি, অনেক কিছু যেগুলো আছে না। তারপরে হচ্ছে প্রবন্ধ বা রচনা, সেগুলো নিয়ে মেইনলি আমরা আলোচনা করব। ওকে, তোমাদের সাজেশন তো অলরেডি দিয়ে দেওয়া হয়েছে, এন্ড আজকে আমরা জানবো ফরম্যাটটা। তো প্রথম 1 মিনিট কথা বলিনি, প্রথম 1 মিনিটটা তোমাদের সব থেকে বেশি ইম্পর্টেন্ট। ওকে ওকে, শোনো আগে বলি। আজকে রিটেন পার্টকে তোমাদের ভাবে এমন ভাবে ফরম্যাট শিখিয়ে দেওয়া হবে যেন পরীক্ষাতে তোমরা যদি সাজেশন দেওয়া হয় সেখান থেকে তো আশা করা যায় যে কমন পাবা। আর বাই এনি চান্স যদি কোনো কিছু যদি মিস্টেকও হয়ে যায়, তাও তোমাদেরকে ফরম্যাট দেখাই দিচ্ছি, ঠিক আছে? মাস্টার ফরম্যাট। ওকে, তো যে ফরম্যাট দিয়ে, একটা ফরম্যাট দিয়ে তুমি তোমার পৃথিবীর যে কোনো তোমাকে দিক না কেন, আবেদনপত্র দিক না কেন, যে কোনো পত্র দিক না কেন, তুমি সেটা লিখে আসতে পারবা, ঠিক আছে? লিখে ভালো একটা নাম্বার অ্যাচিভ করতে পারবা, ঠিক আছে? সাজেশন তো অনুযায়ী তো তোমরা পড়বা, ঠিক আছে? বাট যদি কোন থেকে কমন যদি নাও থাকে, তাও তোমরা লিখে আসতে পারবা, ঠিক আছে? এটা বাংলা সেকেন্ড পেপারের সব থেকে ভালো একটা ফ্যাসিলিটিস বলতে পারো। ওকে, প্রতিবেদন, যোগদান পত্র, এগুলো বুঝাই দিয়ে, হ্যাঁ প্রত্যেকটা বুঝাই দেওয়া হবে। আর ওইগুলো যদি কমন না পাও, তাও সমস্যা নাই, একটা ফরম্যাট দিয়ে তুমি পৃথিবীর যে কোনো জিনিস লিখতে পারবে। ওকে, এটা বাংলা সেকেন্ড পেপারের সব থেকে বড় একটা ফ্যাসিলিটিস। ওকে, তো আমরা বিসমিল্লাহ বলে শুরু করা যাক। শুরুতে আসি, কোনটা আছে শুরুতে? আছে তোমাদের ভাব সম্প্রসারণ, তাই তো? শুরুতে ভাব সম্প্রসারণ আর সারাংশ সারমর্ম। জাস্ট এ সেকেন্ড। ভাব সম্প্রসারণ এবং সারাংশ সারমর্ম। ওকে, নো প্রবলেম। তাহলে ফার্স্ট অফ অল আমরা দেখবো ভাব সম্প্রসারণ নিয়ে। প্রত্যেকটা জিনিস আগে আস্তে আস্তে করে করবো, ঠিক আছে? আমরা সব জিনিসই শিখবো আস্তে আস্তে করে, প্রত্যেকটা জিনিসের ফরম্যাটে আমরা শিখবো। প্রথমে দেখি ভাব সম্প্রসারণ। এটা আসলে কিভাবে
লিখতে হয়, ঠিক আছে। সাজেশন তো মেইনলি দেওয়া শেষ, আজকে আমরা কিভাবে পরীক্ষার খাতায় সাজিয়ে গুছিয়ে সুন্দর করে লিখতে হয় জাস্ট আমরা ওটা জানবো। ওকে, তো ভাব সম্প্রসারণটা এটা তুমি তোমার মনে করো প্রশ্ন দেওয়া রয়েছে, প্রশ্নে আছে মনে করো এটা প্রশ্ন দিয়েছে যে স্বাধীনতা। আমি আজকে কিন্তু নিয়ম শেখাচ্ছি কিভাবে তোমরা লিখে আসবে নিয়মটা, ঠিক আছে। এটা তোমাদের ভালো একটা নাম্বার পেতে সহায়তা করবে। তো স্বাধীনতা অর্জনের চেয়ে রক্ষা করা কঠিন, এটা কিন্তু তোমাদের সাজেশনে আছে। স্বাধীনতা অর্জনের চেয়ে তা রক্ষা করা কঠিন। এখন ভাব সম্প্রসারণের কিছু নিয়ম আছে, ঠিক আছে। ঢালাও ভাবে লিখলে একটা ভালো একটা নাম্বার পাওয়া যায় না আসলে। তো এটা মনে করো তোমার প্রশ্ন, তুমি এটা লিখবা কি করে। এখন আসি লেখার জন্য খাতার মনে করো পেজ নিলে তুমি, এটা মনে করো তোমার পরীক্ষার খাতার পেজ। তো স্বাভাবিকভাবে আমরা কি করি, মার্জিন টেনে নিই, তাই তো। স্বাভাবিকভাবে এরকম করে এক স্কেল পরিমাণ একটু বাট কম দিয়ে মার্জিন টানবো আমরা, মার্জিন টেনে নিয়ে তারপরে সেই প্রশ্নের উত্তরটা মনে করো লিখবো। ভাব সম্প্রসারণটা মনে করো তোমার রয়েছে কত 10, মনে করো 23 নাম্বার প্রশ্নে আছে, তো এরকম করে লিখবো আমরা 23 নং প্রশ্নের উত্তর লিখলে, ঠিক আছে, একটা দাগ দিলে, ঠিক আছে। আবার মেয়েদের মতো কিন্তু কালারিং করতে যেও না, তারা কি করে কালার পেন নিয়ে আসবে, এরকম করে কালার পেন নিয়ে এসে এরকম করে ঢেউ দিবে একটা, ঠিক আছে, এরকম করে ঢেউ দিবে, তারপরে এরকম করে চারিদিকে একটা দাগ দিবে এখান থেকে এই, তাই তো। কে কে এমন করো একটু কমেন্ট করে জানাও, কারা কারা এমন করো। মেইনলি মেয়েরা বেশি একটু ডিজাইন করার জন্য এমন করে, তারপরে আবার একটা কালার দিয়ে মনে করো এই ডিজাইন, মানে কি এটা স্যারদেরকে ইমপ্রেস করার জন্য মেইনলি তারা করে থাকে। অনেকে তো এখান থেকে এরকম করে ফুল আঁকায় দেয়, এরকম করে ফুল আঁকায় দেয়, ঠিক আছে। কে কে এমন করো একটু বলো তো দেখি। দোয়া করেন যাতে পাস হয়ে যায়, পাস তো শুধু হবে না, তার থেকে ভালো রেজাল্ট হবে ইনশাআল্লাহ। ঠিক আছে, তো যেটা বলছিলাম, বাংলা পরীক্ষা যদিও 3 ঘন্টা সময় থাকে, একটু ডিজাইন করার সময় পাবো, তাও তো বেশি দরকার নেই এত ডিজাইন করার। শুধু এত নাম্বার প্রশ্নের উত্তর দিয়ে একটা দাগ দিবা, ঠিক আছে, একটা জাস্ট দাগ দিবা। তারপরে তোমার ভাব সম্প্রসারণের যে নামটা রয়েছে, ঠিক আছে, সেই শিরোনামটা লিখবা। ওকে, শিরোনামটা, শিরোনাম বলতে কি যেটাই আসছিল, ঠিক আছে, কোনটা ছিল স্বাধীনতা অর্জনের চেয়ে রক্ষা করা কঠিন, সেই শিরোনামটা উপরে লিখবা সুন্দর করে, যে স্বাধীনতা অর্জনের চেয়ে তা রক্ষা করা কঠিন। ওকে, এরকম লিখলে তারপরে তোমার 3টা প্যারা করতে হবে, ঠিক আছে, 3টা প্যারা তুমি এরকম সুন্দর করে লিখবা। এটা কি লিখতে তুমি ভাব সম্প্রসারণ, তারপরে কাজটা হচ্ছে ভাব সম্প্রসারণ, এটুকু লিখবা। তারপরে এখানে একটা কোলন চিহ্ন দিবা, এরকম একটা কোলন চিহ্ন দিবা। ওকে, একটা দাগ দিবা। তারপরে আর কিছুই না, তুমি তোমার মতো করে সুন্দর করে লেখা শুরু করবে, এখান থেকে আর কিছু করা লাগবে না, এরকম করে সুন্দর করে লেখা শুরু করবা, ঠিক আছে। এটা মনে করে একটা প্যারা লিখলে, একটা প্যারা লিখলে, এটা মনে করো তোমার আর এক পেজ। তো পেজে কি করবা, এখান থেকে তোমার মনে করো মার্জিনটা না আছে, তো মনে করো তুমি ওটা লিখতেছো, লিখতে লিখতে শেষ, এ পর্যন্ত মনে করো শেষ। এটা মনে করো একটা প্যারা শেষ, তারপরে আরেকটা প্যারা শুরু করবা, এখান থেকে মনে করো আরেকটা প্যারা শুরু করলে এই প্যারাটা শেষ, তারপরে আরেকটা প্যারা দিবা। মানে তুমি যা খুশি লেখো, জাস্ট 3টা প্যারা লাগবে, ঠিক আছে। মনে রাখবা কি, প্রথমে শিরোনাম দিব আমরা, প্রথমে শিরোনাম দিব, শিরোনাম দিয়ে ভাব সম্প্রসারণ লিখবো, লিখে 3টা প্যারা দিব আমরা। ওকে, 3টা প্যারা, এই একটা প্যারা শেষ, এই 2টা প্যারা শেষ, তারপরে 3 নাম্বার প্যারা। ওকে, ব্যাস। ভিতরে তুমি তোমার মতো বানাই লেখো, যা খুশি লেখো, ওটা নিয়ে কোনো প্রবলেম নাই, আনুষঙ্গিক হইলেই হচ্ছে। ওকে, এটা হচ্ছে ভাব সম্প্রসারণের মেইনলি ফরম্যাট। এর থেকে বেশি তোমার হচ্ছে কারসাজি করা লাগবে না, বেশি ডিজাইন করা লাগবে না, আবার এখানে বেশি ডিজাইন বা আলপনা করা ওইগুলো করা লাগবে না, ঠিক আছে। টাইম থাকলে তুমি সেটা তোমার ব্যাপার, বাট ওটা অপ্রয়োজনীয়, যেটা বললাম আননেসেসারি কাজ, ঠিক আছে। ওটা করলেও যা, না করলেও তাই, কিন্তু কোনো কিছু বেশি বেশি করা ভালো না। যেটা মেন নিয়ম, এই রুলস এর ভিতরে থাকো, তাহলে ইনশাল্লাহ ভালো হবে। এখন বলো এখানে কার কি প্রশ্ন আছে বলতে পারো। এক্সট্রা কথা বলার দরকার আছে, হ্যাঁ ঠিক আছে, সেটা সব যে সময় না।
এই কেউ হচ্ছে উল্টো পাল্টা কমেন্ট করিও না, ঠিক আছে? ক্লাসের বাইরে এমন কোনো কমেন্ট করিও না, ওকে? যেগুলো বলতেছে এগুলো আর বলিও না। তো যাই হোক, আর শিওর শর্ট কি, আজকে আর শিওর শর্ট দেওয়া লাগবে না, তোমাদেরকে তো ফরম্যাট দেখাই দিচ্ছি, নিয়মটা এই নিয়মে লিখবা। এখন তুমি যদি কমন যদি নাও পাও, এটা যদি নাও আসে তাও তো সমস্যা নেই, নিয়ম তো জানো তুমি কিভাবে লিখতে হবে, লিখবা। গাজির গান তুমি নিজের মতো করে যা জানো তাই লিখবা, ব্যাস তোমার ফরম্যাটটা ঠিক রাখলেই হবে, ঠিক আছে? একটা স্যারের একটা খাতা দেখতে কতক্ষণ সময় নেয় বলো তো? একটা স্যার একটা বোর্ড পরীক্ষার খাতা 2 থেকে 3 মিনিট দেখে। তো তোমার খাতায় প্রত্যেকটা অক্ষর বা প্রত্যেকটা লাইন গুনার কোনো সময় নেই স্যারের, ঠিক আছে? ওই সময় স্যারের নাই। স্যার মেইনলি দেখবে তোমার খাতাটা আকর্ষণীয় আছে কিনা, হাতার লেখাটা কেমন, বা তুমি হচ্ছে কোন ফরম্যাটে লিখছো, সঠিক ফরম্যাট মেনে লিখছো কিনা, ঠিক আছে? এখন যে স্টুডেন্ট জানে না এই ফরম্যাটটা, সে কিভাবে লিখবে? এই মনে করো 23 নম্বর প্রশ্নের উত্তর দিয়ে একদম ঢালাও ভাবে লিখে দেবে, ঠিক আছে? ঢালাও ভাবে লিখে দেবে। সে যতই ভালো লিখুক না কেন, সে কিন্তু ভালো নাম্বার পাবে না, কারণ তার নিয়মটাই ঠিক নাই, ওকে? তার নিয়মই ঠিক নাই, ওকে? সেটাই। তুমি নিয়ম জানো, তুমি একটু ভুল করো, তুমি একটু কম পারফেক্ট হোক, তাও তুমি একটা ভালো নাম্বার অ্যাচিভ করতে পারবা। তো গেল ভাব সম্প্রসারণ গেল, এবার সারাংশ সারমর্ম। সারাংশ সারমর্ম। তো সারাংশ সারমর্মটা কি? এটা হচ্ছে একটা ভাব সম্প্রসারণের থেকে কিন্তু ভিন্ন, কারণ ভাব সম্প্রসারণের একটা লাইন দেওয়া ছিল, ওই লাইনটাকে তোমাকে ডিটেলস লিখতে হয়েছে। দেখো, ভাব সম্প্রসারণের একটা লাইন দেওয়া আছে, সেটা তোমাকে ডিটেলস লিখতে হয়েছে। কিন্তু সারাংশ সারমর্মের বেলায় তোমাকে একটা গল্প দেওয়া থাকবে বা একটা কবিতা দেওয়া থাকবে, তোমাকে সেটা শর্টে লিখতে হবে, ঠিক আছে? 3 থেকে 4 লাইনে। যদি গল্প দেওয়া থাকে, ঠিক আছে, গল্প, বড় গল্প টাইপের কিছু দেওয়া থাকে, সেটা হচ্ছে তোমাদের সারাংশ হয়। আর সারমর্ম হয় হচ্ছে কবিতার ক্ষেত্রে, ঠিক আছে? কবিতা, ঠিক আছে? কবিতা টাইপের কিছু দেওয়া থাকলে তার সারমর্ম হয়। প্রথম রুলস, সারাংশ সারমর্ম লিখতে হয় হচ্ছে 4 থেকে 5 লাইনে, একটাই রুলস। সারাংশ সারমর্ম তোমাকে শেষ করতে হবে 4 থেকে 5টা লাইনে, ঠিক আছে? 4 থেকে 5টা লাইনে শেষ করতে হবে। আর তোমাকে যেটা দেওয়া থাকবে, কবিতা দেওয়া থাকুক বা গল্প দেওয়া থাকুক, ওখান থেকে হুবহু কপি করা যাবে না। আমি বলি নাই যে ওখান থেকে কিছু নেওয়া যাবে না, ওখান থেকে হুবহু কপি করা যাবে না, এটাই কথা। লিখে দিই, হুবহু, হুবহু কপি করা যাবে না। ঠিক আছে? তার মানে কি লিখবা না? অবশ্যই লিখবা, ওখান থেকেই তো লিখবা। তবে হুবহু কপি করা যাবে না, একদম তুমি যে কপি পেস্ট করে রেখে দিলে ওরকম করা যাবে না। আর লিখতে হবে মেইনলি 4 থেকে 5টা লাইন, এটাই হচ্ছে আসল ফরম্যাট, ওকে? তাও একটা দেখাই দিই। এখন মনে করো বড় কবিতা লেখা তো লেখাতে যাচ্ছে না, বাস বলে দিচ্ছি কিরকম করে। এটা মনে করো তোমার খাতা, এটা তোমার খাতার মার্জিন। তো মনে করো এটা কত নাম্বার প্রশ্নে আছে, এটা মনে করো 23 নাম্বার প্রশ্নে আছে। তো লিখলে 23 নং প্রশ্নের উত্তর, লিখে একটা দাগ দিলে, তারপরে সারাংশ হোক বা সারমর্ম হোক সেই নামটা লিখবা, ঠিক আছে? মনে করো সারমর্ম, তোমার সারমর্ম লিখে একটা কোলন দিয়ে এই দাগ দিলে, তারপর জাস্ট 4 থেকে 5টা লাইন লিখবা। আবার বলছি, সারাংশ সারমর্মে কেউ আবার মনে করিও না যে আমি বেশি লিখবো বেশি নাম্বার পাবো, না, এটা কোনো নিয়ম না। সারাংশ সারমর্ম মানে তোমার হচ্ছে সংক্ষেপণ করা, ঠিক আছে? একটা বড় একটা গল্প কবিতা দেওয়া থাকবে, সেটা তুমি হচ্ছে মূল ভাবটা কি বুঝেছো সেটা এখানে তুলে ধরতে হবে, ওকে? তাই এখানে বেশি লেখার কোনো মানে হয় না। তুমি 3-4 লাইনে তুমি নিজের মনে যা বুঝেছো সেটাই লিখে দিবা, ওকে? তাহলে হয়ে যাচ্ছে। আমি বলো, কারো কোনো প্রশ্ন আছে কিনা? সারাংশ হলে সারাংশ লিখবা। স্যার আজকে আপনার হলুদ তারা নাই? ভালো কথা মনে করাই দিয়েছো। আর হলুদ তারা দেখাই তো দিলাম, কোনটা কোন নিয়মে লিখবা, কি ফরম্যাটে লিখবা সবই তো দেখাই দিচ্ছি। তো হলুদ তারা দিয়ে কি হবে? তোমাদেরকে তো নিয়মটা শিখাই দিচ্ছি। সো এই নিয়মে শিখাই দিলে তোমার যেটা মেইন জিনিসটা, ওটা যদি কমন যদি নাও থাকে, তাও তো তুমি নিজের মতো করে লিখতে পারতেছো, তাই না? কারণ তোমাকে আমি ফরম্যাট শিখাই দিচ্ছি, কিভাবে লিখতে হবে তার নিয়মটা শিখাই দিচ্ছি। তার মানে কি, তোমাকে যে কোনো টপিক দিক না কেন তুমি সেটাই লিখতে পারবা, তোমার ফরম্যাটটা ঠিক থাকলেই হচ্ছে, ওকে?
তাই আজকে হলুদ তারা ব্যবহার করতেছি না। আর কিছু বলবা? মুখস্থ না করে কিভাবে লিখবো? ওই যে তোমাকে তো দেয়া থাকবে একটা, এমন তো না যে তোমাকে প্রশ্ন দিবে না, বলবে যে তুমি সারাংশ লেখো, সারমর্ম লেখো, এমন তো না। তোমাকে একটা প্যাসেজ দেয়া থাকবে, একটা কবিতা হোক বা একটা গল্প দেয়া থাকবে, তুমি ওখান থেকে যা বুঝো সেইটাই লিখতে হবে। ওকে, সেটা বড় করে না লিখে 4 থেকে 5টা লাইনে লিখতে হবে, সেটাই বোঝাতে চাইছি। সেকেন্ড। তো এখান থেকে মেইনলি ভাব সম্প্রসারণটাই বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে, ভাব সম্প্রসারণ পার্টটা বেশি ইম্পর্টেন্ট, ওটাই ইনশাল্লাহ আসবে। সারাংশ সারমর্ম তুলনামূলকভাবে খুব কমই আসে। ওকে, তো যে সাজেশন গুলো দেওয়া আছে এখান থেকে তোমরা ভাব সম্প্রসারণ গুলো প্র্যাকটিস করিও। দেন আমরা অন্য পার্টে যাই। কি আছে পরের পার্টে? প্রতিবেদন। প্রতিবেদন, এটার জন্য তো ম্যাক্সিমাম স্টুডেন্ট ওয়েট করছে মনে হয়। প্রতিবেদন রিটেন পার্টের জন্য ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টপিক, প্রতিবেদন। তো প্রতিবেদনটা পরীক্ষায় মূলত 2 ধরনের প্রতিবেদন এসে থাকে। ঠিক আছে, একটা হচ্ছে প্রাতিষ্ঠানিক প্রতিবেদন আর একটা সংবাদ প্রতিবেদন। একটা সংবাদ প্রতিবেদন, একটা প্রাতিষ্ঠানিক প্রতিবেদন। আরো অনেক ক্লাসিফিকেশন রয়েছে, তো অত ডিপলি যাওয়া লাগবে না, এই দুইটার মধ্যে কভার আপ হয়ে যায়। তো স্টুডেন্টরা মেইনলি ভুল করে কোথায় জানো? প্রতিবেদন লেখার ফরম্যাটটা বা নিয়মটা ম্যাক্সিমাম 90% স্টুডেন্টেরই অজানা। তারা নিজের ইচ্ছে মতো যে কোনো ভাবে লিখে দেয়, দিন শেষে দেখা যাচ্ছে তার ভালো লিখলেও ভালো একটা নাম্বার পাওয়া যায় না। প্রতিবেদন লেখার কিন্তু একটা আদর্শ একটা কিছু ফরম্যাট রয়েছে, সেই ফরম্যাট বা সেই ফর্মালিটিস গুলো মেনটেন করতে হয়। ঠিক আছে, এগুলো কিন্তু ম্যান্ডেটরি, এই পয়েন্টগুলো, তাহলে ভালো একটা নাম্বার অ্যাচিভ করতে পারে। একটা টিচার যখন একটা খাতা দেখে, ঠিক আছে, ফার্স্ট অফ অল একটা খাতা দেখে, সে কিন্তু প্রত্যেকটা অক্ষর বা প্রত্যেকটা লাইন খুঁটে খুঁটে দেখার কিন্তু সময় থাকে না একটা টিচারের। একটা টিচার অনেকগুলো বোর্ড পরীক্ষার খাতা দেখে থাকে। তো প্রথমত দেখা যাচ্ছে লেখার তার সৌন্দর্যটা হয়েছে কিনা, আর মেইনলি দেখে তার ফরম্যাটটা। ওকে, দুইটা জিনিস মেইনলি তারা ফলো করে, একটা হচ্ছে সৌন্দর্য বা উপস্থাপনা, ঠিক আছে, প্রেজেন্টেশন। নাম্বার 1 দেখে তারা প্রেজেন্টেশন, দ্বিতীয়ত দেখে ফরম্যাট। ঠিক আছে, তাহলে কোন দুইটা জিনিস তারা ফলো করে? একটা প্রেজেন্টেশন আর একটা ফরম্যাট। তো এই দুইটা জিনিস তুমি ঠিক রাখতে পারলেই তোমার, মনে করো ওইটা থেকে ওই প্রশ্নে যে মার্কটা, তার 80% মার্কসটা উঠে যায়। কারণ টিচারের মনে তোমার জন্য একটা ভালো একটা স্যাটিসফ্যাকশন কাজ করে। ঠিক আছে, ভালো একটা মেন্টালিটি কাজ করে যে এই স্টুডেন্টটা অ্যাটলিস্ট কিছু জানে, সে লিখতে পারে, তার একটা ক্রিয়েটিভিটি আছে। ঠিক আছে, এমন একটা পজিটিভ সাইন তৈরি হয় তার ভিতরে। যাই হোক, এখন আমরা এক একটা করে ফরম্যাট দেখবো। ঠিক আছে, তো প্রথমে আমরা সংবাদ প্রতিবেদনটা দেখি। ওকে, সংবাদ প্রতিবেদন। সেখান থেকে তোমাদের একটা সাজেশন যেখান থেকে আছে ওখান থেকে তোমাদের একটা নিয়ে প্র্যাকটিস করে দেখাই দিই। ফরম্যাট তো সেম থাকবে, জাস্ট টপিক ভিন্ন হয়ে যেতে পারে। এখান থেকে দেখাই দিই সংবাদ প্রতিবেদন। আচ্ছা, মনে করো তোমার আসলো যে সড়ক দুর্ঘটনা। ঠিক আছে, সড়ক দুর্ঘটনা প্রতিরোধের জন্য একটা সংবাদ প্রতিবেদন তোমাকে লিখতে হবে। তুমি কিভাবে লিখবা? ফার্স্ট অফ অল, প্রথম নিয়মটা হচ্ছে তোমার পরীক্ষার খাতা কিন্তু এরকম 2 পেজের হয়। ঠিক আছে, 2 পেজের খাতা, মনে করো এরকম 2 পেজ থাকছে, তুমি হচ্ছে কখনো পৃষ্ঠে উল্টানো যাবে না। ওকে, ভালো করে কথাটা শোনার চেষ্টা করো। আমি খাতা দেখাচ্ছি তোমাদের, একটা খাতা, এই যে এরকম খাতা, খাতার এই পাশ লিখবা আর এই পাশ লিখবা। ঠিক আছে, যেন টিচারকে যেন খাতাটা উল্টিয়ে দেখতে না হয়, এই পাশ লিখবা এই পাশ। ওকে, কি বলতে চাইছি আশা করি বুঝতে পেরেছো। মানে খাতার একই পেজের বাম পাশ ডান পাশ করে লিখবা, যেন তোমার অপর পেজে যেন না হয়। ঠিক আছে, অপর সাইডের পেজে, মানে টিচারকে যেন খাতাটা উল্টাতে না হয়। ওকে, এটা জাস্ট মাথায় রাখবা, এটা এটা অবশ্যই মাথায় রাখবা। এটা প্রথম কথা। এবার কিভাবে লিখবা তাই দেখাচ্ছি। প্রথমে কি, তোমরা তো আবেদনপত্র সবাই লিখতে পারো, তাই না? আবেদনপত্র,
প্রথমে কি করতে হয়, তারিখ লিখতে হয়। তো তারিখ, আজকের তারিখটা দিলাম মনে করো 15ই আগস্ট 2026। তারপরে সংবাদ প্রতিবেদন যেহেতু লিখতেছো, তাহলে তো অবশ্যই একটা সংবাদপত্র কিছু থাকবে। তারপরে কি লিখি আমরা, বরাবর। তো বরাবর লিখবো আমরা সম্পাদক। ওকে, সম্পাদক। তো মনে করো তুমি প্রথম আলো পত্রিকার জন্য লিখতেছো, তাহলে লিখবে তারপরে দৈনিক প্রথম আলো। দৈনিক প্রথম আলো। তো প্রথম আলোর যে অ্যাড্রেস রয়েছে আমরা সেই অ্যাড্রেসটা দিচ্ছি, ওটা হচ্ছে 19 কারওয়ান বাজারে। ঠিক আছে, 19 কারওয়ান বাজার, ঢাকা 1215, ঢাকা 1215। মানে মেইনলি যেভাবে আমরা লিখি ঠিকানাটা ওটা আর কি। তারপরে বিষয়, ঠিক আছে, বিষয়। বিষয় আমরা কি লিখবো, সংযুক্ত প্রতিবেদনটি, সংযুক্ত প্রতিবেদনটি প্রকাশের জন্য আবেদন। সংযুক্ত প্রতিবেদনটি প্রকাশের জন্য আবেদন। ওকে, আচ্ছা এটা একটু মুছে দিই, তো দেখাচ্ছি। প্রথমে যেগুলো বলবো এগুলো এক পেজের মধ্যে ধরানোর চেষ্টা করবা, তারপরে যা করবা সেটা পরের কথা। ঠিক আছে, প্রথমে যেটুকু দেখাবো এগুলো এক পেজের মধ্যে দেখানোর চেষ্টা করবা। সেটা হচ্ছে এখানে জনাব লিখবা, তারপরে জনাব। ওকে, আমরা আবেদনপত্রে যেরকম লিখি জনাব, তারপরে সবিনয় নিবেদন, সবিনয় নিবেদন এই যে আপনার বহুল প্রচারিত, বহুল প্রচারিত দৈনিক প্রথম আলো পত্রিকায়, মানে তুমি যে পত্রিকার নাম দিচ্ছ আর কি, দৈনিক প্রথম আলো পত্রিকায়, তোমাদেরকে একদম A to Z সম্পূর্ণ ফরম্যাটই দেখাই দিচ্ছি। দৈনিক প্রথম আলো পত্রিকায় আমার প্রেরিত প্রতিবেদনটি প্রকাশ করতে আপনার একান্ত মর্জি হয়। মানে অন কাইন্ড অফ আবেদনপত্রের মধ্যে। ঠিক আছে, আপনার একান্ত মর্জি হয়। একটু ছোট করে দিই, না হলে এটা বোঝা যাবে না। তারপরে আমরা কি লিখি, মেইনলি বিনীত নিবেদক লিখি, তাই না? বিনীত নিবেদক। তো লিখলাম বিনীত নিবেদক। তোমাদের কমেন্ট দেখতেছি, আগে আমরা এটা এইটুকু লিখে নিই, এই পেজটা বিনীত নিবেদক। তো নাম লিখবা, তারপর তোমার নাম লিখবা আর অ্যাড্রেস লিখবা। এটা উঁচুতে চলে গিয়েছে, একটু নামাই দিচ্ছি, দাঁড়াও। হ্যাঁ, নাম আর অ্যাড্রেস। আমার নাম লিখলাম ইয়াসিন, তারপরে অ্যাড্রেস লিখলাম তোমার বাসা যেখানে তাই লিখলাম। আমি আমারটা লিখলাম যশোর সদর, যশোর। এইটুকু এক পেজের মধ্যে ধরানোর চেষ্টা করবা। ঠিক আছে, প্রথম পেজে, মানে খাতার এই পাশের যে পেজে, বাম পাশের পেজে এইটুকু ধরানোর চেষ্টা করবা। এটা হচ্ছে প্রথম কাজ। এইটুকু বুঝছো কিনা বলো ভাই? টপ টেন টিপ অ্যান্ড ট্রিক্স দেন। ঠিক আছে, তো এটা হচ্ছে প্রথম ট্রিক্স। এই যে তোমার যাই আসুক না কেন, তোমার প্রতিবেদন যেটাই আসুক না কেন, তুমি এখানে লিখে দিবে, এখানে হুবহু ওটাই লিখে দিবে। ওকে, এটা লেখা দিচ্ছি, স্টার দিলাম, যাও, আবার তারা দিলাম। তারা দেওয়ার মানে এটাই বুঝাচ্ছি, তোমার যে কোনো প্রতিবেদন আসুক না কেন, সংবাদ প্রতিবেদনে তোমার যাই আসুক না কেন, প্রথমটা তোমার এটা হবে। ঠিক আছে, প্রথমটা তুমি এইটুকু সবার জন্য সেম। ঠিক আছে, এইটুকু সবকিছুর জন্য সেম, এইটুকু লিখতেই হবে তোমাকে। তোমার যে বিষয়ের প্রতিবেদনে আসুক না কেন, এইটুকু তোমাকে অবশ্যই লিখতে হবে। আর এইটুকু লিখলে তুমি তোমার অর্ধেকের বেশি নাম্বার পেয়ে গেলে। তারপর একটু দেখাচ্ছি। ঠিক আছে, যে কোনো প্রতিবেদনের জন্য এইটুকু তোমাকে মাস্ট লিখতে হবে। তারপরে তার পরের পেজে, এর পরের পেজে তোমার বিষয়ের উপর লিখতে হবে। বিষয় মনে করে এসেছে সড়ক দুর্ঘটনা, তো তুমি তোমার নিজের মতো করে একটা শিরোনাম দিয়ে দাও, যা খুশি। তাই আমি মনে করে দিলাম যে
আকর্ষণীয় করার জন্য, যেটা বললাম না, এখানে মুখস্থ চাইতে তোমার প্রেজেন্টেশনের তোমার হচ্ছে ভূমিকাটা বেশি। প্রেজেন্টেশনটা তুমি মনে করো একটা সুন্দর একটা শিরোনাম দিলে যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি শতাধিক, প্রাণহানি শতাধিক, তারপরে সর্বশান্ত, সর্বশান্ত সহস্রাধিক। এটা কিন্তু নিজের মতো করে বানায় আমি মনে করো এটা লিখলাম। তো তুমি তোমার ইচ্ছা মতো, এখানে কোনো বাধ্যবাধকতা নেই, ম্যান্ডেটরি নাই যে এটাই তোমাকে লিখতে হবে। তুমি তোমার ইচ্ছা মতো, তুমি যদি এর থেকে যদি আরো ভালো শিরোনাম যদি জানো, দ্যাটস ফাইন, তুমি ওটা লেখো। যদি নাও লিখতে পারো তাও তুমি লিখে দাও মোটামুটি করে যে সড়ক দুর্ঘটনার প্রতিরোধের উপায়, ঠিক আছে, সড়ক দুর্ঘটনা প্রতিকার চাই বা প্রতিরোধ চাই, ঠিক আছে। এরকম করে তুমি একটা নিজের ইচ্ছা মতো একটা শিরোনাম দাও, শিরোনাম দিয়ে দেন এখান থেকে লেখা শুরু করো। তো এখান থেকে বলবো মেইনলি তোমরা মিনিমাম মিনিমাম 3টা প্যারা দিবা, ঠিক আছে, মিনিমাম 3টা প্যারা দিবা। ম্যাক্সিমাম তোমার যা ইচ্ছা, তোমার যদি সময় থাকে তুমি আরো লিখতে পারো, বাট মিনিমাম 3টা প্যারা দিবা, ঠিক আছে। এখান থেকে মনে করো এক প্যারা লিখলে এ পর্যন্ত শেষ, তারপরে আরেকটা প্যারা লিখলে এ পর্যন্ত শেষ, তারপরে আরেকটা প্যারা লিখলে, এই 3টা, ঠিক আছে। মেইনলি 3 প্যারার ভিতরে লিখবা, ওকে। 3 প্যারার ভিতরে লিখে এটুকু তুমি ফিনিশ করবা। এখানে তুমি যা খুশি তোমার ইচ্ছা মতো লিখতে পারো, যে বাংলাদেশের উন্নয়নের পথে সড়ক দুর্ঘটনা একটা বড় একটা প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে, প্রতি বছর হচ্ছে হাজার হাজার মানুষ এখানে অনেকে আহত হচ্ছে বা অনেকে নিহত হচ্ছে, এটা বাংলাদেশের একটা অর্থনীতিতে এটা মনে করো একটা প্রতিবন্ধকতা সৃষ্টি করতেছে, বাংলাদেশের উন্নতির জন্য একটা বড় একটা বাধা হয়ে দাঁড়িয়েছে। তো সরকারের উচিত এগুলো হচ্ছে প্রতিরোধ করা বা জনগণের সতর্ক থাকা উচিত। ব্যাস এভাবে নিজের মতো করে লিখতে পারবো, ওকে। নিজের মতো করে 3টা ফরম্যাট লিখে দিলেই হচ্ছে। প্রথমটুকু তো বললাম যে প্রথম পেজে যেটা লিখবা ওটা সবকিছুর জন্য, সব প্রতিবেদনের জন্য ম্যান্ডেটরি, ওটা লিখাই লাগবে। তারপর এখানে তোমার টপিক রিলেটেড, ওকে। তো টপিক রিলেটেড তুমি যদি এখান থেকে পারফেক্ট ভাবে নাও লিখতে পারো তাও সমস্যা নেই, তুমি তোমার নিজের মতো করে একটু লিখবা, সাজায় 3টা প্যারা দিবা, যেটা বললাম 3টা প্যারা দিবা, ব্যাস তাহলে হয়ে যাচ্ছে। তারপর লাস্টে যে কি করবা, প্রতিবেদকের তোমার তোমার পরিচয় দিবা। এত কষ্ট করে তুমি যে লিখলে, তো তোমার একটা মর্যাদা আছে না, তোমার একটা পরিচয় তো দেওয়া লাগবে। তো প্রতিবেদকের নাম ও ঠিকানা প্রথমে তোমার এরকম করে লিখবা, আমি যেভাবে লিখছি একদম সেভাবেই লিখবা। প্রতিবেদকের নাম ও ঠিকানা, তারপরে আবার তোমার নাম দিবা, তোমার ঠিকানা দিবা, ওকে। তারপরে প্রতিবেদনের শিরোনাম। তো যে ফার্স্ট অফ অল তুমি যে শিরোনামটা লিখেছো, টপিকের শিরোনাম, ওটা তুমি আবার পাঠাবা, ঠিক আছে, যেটা লিখছো ওটাই কপি পেস্ট করে দিবা আবার। তারপর প্রতিবেদন তৈরির সময়, প্রতিবেদন তৈরির সময় ও তারিখ, তুমি কোন টাইমে প্রতিবেদনটা লিখতেছো সেই সময়টা বা তারিখটা দিয়ে দিবা, ওকে। এটা দিয়ে দিলে প্রতিবেদন হয়ে যাচ্ছে। তাহলে এক চান্সে সমস্ত প্রতিবেদন শেষ, তাই না। এবার তোমার বাংলাদেশের থেকে বিশ্বের থেকে তোমার যে প্রতিবেদনই দিক না কেন, যে বিষয় দিক না কেন, তুমি লিখতে পারবা। ফরম্যাট দেখাই দিচ্ছি। এবার বলো, কারো কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করো। লাস্টে কি লিখবো, লাস্টে এটাই লিখবা যে প্রতিবেদকের নাম ঠিকানা শিরোনাম দিয়ে এগুলো লিখে শেষ করে দিবা। কারণ এর আগে তো একবার তো বিনীত নিবেদক দিয়ে তোমার নাম তো লিখছো, তাই না। আর এর জন্য খাম লাগবে না। আর একটা জিনিস বলে রাখলাম, এটার জন্য খামাকানো লাগবে না। দেখি কি কমেন্ট করছো। ধন্যবাদ, পাশে থাকলে পাশ পাবেন। হ্যাঁ, ধন্যবাদ, ঠিক আছে, স্বাগতম। ধন্যবাদ দিয়েছে, স্বাগতম দিলাম, স্বাগতম। দেন কি আছে, প্রতিবেদন গেল। হ্যাঁ, প্রাতিষ্ঠানিক প্রতিবেদনটাও দেখাই দিই, ওটা বাদ থাকবে কেন। তো প্রাতিষ্ঠানিক প্রতিবেদনটা মেইনলি তোমার মনে করো আবেদন পত্রের মতো, ঠিক আছে। প্রাতিষ্ঠানিক প্রতিবেদন,
একই ফরম্যাট, ঠিক আছে, আগের মতো একই ফরম্যাট। তুমি প্রথমে তারিখ দিবা, তুমি কার কাছে লিখতেছো তাই লিখবা, ঠিক আছে, তারিখ দিয়ে কার কাছে লিখতেছো, তুমি মনে করো প্রধান শিক্ষক বা অধ্যক্ষ, এখন কলেজে যেহেতু পড়ো অধ্যক্ষ, অধ্যক্ষ দিয়ে তোমার প্রতিষ্ঠানের নাম, ওকে, প্রতিষ্ঠানের নাম দিবা, দেন প্রতিষ্ঠানের ঠিকানা দিবা, তারপরে বিষয় লিখবা, যে বিষয়ে তোমার প্রতিবেদন লিখতে বলতেছে বিষয়, তারপরে আগের মতো, ঠিক আছে, একদম আগের মতো সেম জনাব দিয়ে, তারপর সবিনয় নিবেদন যে আপনার এই বিষয়ে প্রতিবেদনটা পেশ করতেছি, এটা প্রকাশ করলে তা আপনার প্রকাশ করতে আপনার একান্ত মর্জি হয়, মানে আগের মতো, আগের যে সংবাদ প্রতিবেদনের ফরম্যাট দেখালাম ওরকম করেই। দেন কি করবা, শিরোনাম লিখতে হবে, খাতার উপরে শিরোনাম, ঠিক আছে, এটা মনে করো মেইনলি বিভিন্ন অনুষ্ঠান রিলেটেড থাকতে পারে, তো শিরোনামটা দিলে, দেন এখানেও তাই তোমার ইচ্ছা মতো 3টা প্যারা দিবা, 3টা প্যারা বানাবা, ঠিক আছে। তারপর লাস্টে যেগুলো আছে থাকে প্রতিবেদকের নাম ও ঠিকানা, এই যে এটাই, দেন এইটুকু, প্রতিবেদকের নাম ঠিকানা, প্রতিবেদকের শিরোনাম, আর তোমার প্রতিবেদন তৈরির সময় ও তারিখ, এগুলো লিখবে, ঠিক আছে। তো একই রকম, এটা প্রতিবেদনের ফরম্যাট একই রকম, এটা হচ্ছে প্রাতিষ্ঠানিক প্রতিবেদন। এটা রচনামূলকে আসতে পারে, রচনামূলকে আসে, তো অতি সংক্ষিপ্ত তো কখনোই আসবে না, এটা এটা কমন সেন্স, তো 1-2 নাম্বারের জন্য তো কখনো আসবে না, এটা আসলে রচনামূলকে আসবে, আর ওখান থেকে তো 6 নাম্বার। তো তুমি ফরম্যাটটা, মেইনলি ফরম্যাটটা যদি ঠিক রাখতে পারো তাহলে তোমার হচ্ছে অর্ধেকের বেশি নাম্বার এমনিতেই চলে আসে, ঠিক আছে। তারপর তোমার মনে করো বাকিটুকু প্রেজেন্টেশনে তোমার হাতের লেখাটা যদি একটু গুছাই লিখতে পারো, কাটাকাটি যদি না করো, একটু নির্ভুল যদি লিখতে পারো, বানান ভুল যদি না করো, এগুলো তো মেনটেন করতেই হবে, ঠিক আছে। প্রেজেন্টেশন বলতে মূলত এই জিনিসগুলোই বোঝায়, যে তোমার স্বচ্ছতা বা কাটাকাটি কম করবা, একটু সুন্দর হাতের লেখা করার চেষ্টা করবা, লাইন গুলো যেন সোজা হয়, একটা এখানে একটা রেল লাইনের মতো উপরে বেঁকায় গেল, এমন করা যায় না, ঠিক আছে। একটু সুন্দর করে প্রেজেন্টেশন করলে হয়ে যাচ্ছে, ওটা মেনলি 6-এর ভিতরে 5-6 তুমি এখান থেকে পেয়ে যাচ্ছ। তারপরে আসছি কি পত্র লিখন, এখান থেকে মেনলি সব থেকে বড় পার্টটা এখান থেকে পত্র লিখনে, মনে করো তোমার ইমেইল আছে এর ভিতরে, তোমার দরখাস্ত আছে, তারপরে মানপত্র আছে, ওকে, তোমার সে ছুটির আবেদন রয়েছে, যেগুলো তোমরা হচ্ছে ছোট ক্লাস থেকে দেখে আসতেছো একেবারে, এগুলো তো মনে হয় ক্লাস 3-4 থেকে দেখে আসতেছো, তাও দেখাই দিচ্ছি আরেকবার। তো প্রথমে যোগদান উপলক্ষে মানপত্র, যোগদান পত্র আছে, আমাদের যে সাজেশন দেওয়া রয়েছে সাজেশন অনুযায়ী দেখাই দিই, মানপত্র আছে, দরখাস্ত আছে। তো প্রথমে দরখাস্ত দেখাই আমরা, প্রথমে দরখাস্ত বা আবেদন দেখি। তো সাজেশনে তোমাদের দেওয়া রয়েছে যে ফুটবল খেলা দেখার জন্য বা ক্রিকেট খেলা দেখার জন্য একদিনের ছুটি চেয়ে আবেদন, তোমাদের এই ফরম্যাটটা দেখাই দিচ্ছি, অন্য ফরম্যাট সবগুলো সেম, শুধুমাত্র টপিকটা পাল্টাই দিতে হবে, ঠিক আছে। বিষয়টা হচ্ছে আবেদনপত্র বা দরখাস্ত। তো সেম আমরা যেরকম প্রতিবেদনে লিখছিলাম, প্রথম কিছু সেম থাকবে, এগুলো কিন্তু সব পত্রের জন্য প্রায় সেম। প্রথমে তারিখ, প্রথমে তোমার তারিখ দিবা, তারপরে বরাবর তোমার হচ্ছে অধ্যক্ষ, যেহেতু কলেজে পড়ো এখন আর প্রধান শিক্ষক লিখবা না, এখন অধ্যক্ষ লিখবা, ওকে। তারপর তোমার কলেজের নাম, আমি হচ্ছে দিলাম, আমারটাই দিলাম, কলেজের নাম দিলে, দেন তোমার ঠিকানা, কলেজের ঠিকানা, তারপরে বিষয়, তুমি যে বিষয়ে তুমি লিখতেছো প্রশ্নতে বিষয়টা দেওয়া থাকবে। তো আমি লিখলাম যে হচ্ছে একদিনের ছুটির জন্য আবেদন, একদিনের ছুটির জন্য আবেদন। তারপরে এইগুলো কিন্তু, এই আরেকটা কথা বলে রাখি, আবেদনপত্র বা দরখাস্ত এটা কিন্তু 1 পেজে লিখতে হয়, ওকে। তুমি হচ্ছে প্রতিবেদন, তুমি সংবাদ প্রতিবেদন তুমি 2 পৃষ্ঠায় লেখো, ওটাতে কোনো প্রবলেম নাই, তুমি সিভি 2 পৃষ্ঠায় লেখো, প্রবলেম নাই, বাট আবেদনপত্র দরখাস্ত এটা 1 পেজে লিখতে হবে, ওকে।
একদম এক পেজ, তুমি যে পেজে খুশি লেখো, বাট এক পেজের মধ্যে শেষ করতে হবে, এটাই মেইন রুলস। তারপর হচ্ছে জনাব বিষয় দিয়ে, তারপর হচ্ছে জনাব সবিনয় নিবেদন, সবিনয় নিবেদন, সবিনয় নিবেদন, এই যে দিয়ে তোমার পরিচয়। ওকে, এই যে দিয়ে তোমার পরিচয়। তুমি মনে করে দিলে যে আমি আপনার প্রতিষ্ঠানের যে বিভাগে পড়ো, তুমি আপনার প্রতিষ্ঠানে, তুমি মনে করো সিভিল ডিপার্টমেন্টে পড়ো, আপনার প্রতিষ্ঠানের সিভিল বিভাগের তুমি যে পর্বের স্টুডেন্ট তাই লিখবা। ঠিক আছে, যে এত পর্বের স্টুডেন্ট, এই শিফটের স্টুডেন্ট। এখন তোমার প্রবলেমটা, তুমি তোমার নাম, তোমার হচ্ছে পরিচয়টা। ওকে, নাম দেওয়া লাগবে না, শুধুমাত্র তুমি কোন ডিপার্টমেন্টে বা কোন হচ্ছে পর্বে সেটা দিবা। তারপর হচ্ছে তোমার সমস্যাটা। ঠিক আছে, সমস্যাটা কি? ফুটবল খেলা দেখার জন্য একদিন ছুটির জন্য আবেদন। তো তাই লিখবা যে আগামী এত তারিখ ফুটবল খেলা দেখার জন্য একদিনের ছুটি প্রার্থনা করছি। ঠিক আছে, তারপরে ওইটুকু লিখে দেবা, তোমার প্রবলেমটা লিখবা। ওকে, দেন অতএব, আরেকটা প্যারাই কিন্তু এটা কিন্তু অন্য একটা প্যারাই, ওইটুকু দিয়ে একটা প্যারা শেষ, তোমার প্রবলেমটা দিয়ে একটা প্যারা শেষ। তারপরে লিখবা অতএব, অতএব দিয়ে জনাবের নিকট আকুল আবেদন। এখান থেকে এইটুকুই লিখে দেবে, যা লিখতেছি তাই লিখবা। জনাবের নিকট আকুল আবেদন, উপরোক্ত বিষয়, উপরোক্ত বিষয় বিবেচনা পূর্বক, বিবেচনা পূর্বক তুমি যে তারিখে তোমার ছুটি লাগবে তারিখটা লিখবা। তারপর লিখবা ছুটি প্রদান করে, ছুটি প্রদান করে, বাধিত করে, বাধিত করতে আপনার একান্ত মর্জি হয়। দুইটাই লিখবো, বাধিত করতে আপনার একান্ত মর্জি হয়। মানে কি, একটু পাম দেওয়ার চেষ্টা করতেছি। ওকে, যেটা বাংলা ভাষায় বলে, সহজা বাংলা ভাষায় পাম দেওয়ার চেষ্টা করতেছি, কারণ ছুটি তো নেওয়া লাগবে, তাই না? সেটাই, এখানে তুমি গরম দিতে পারবা না, তুমি ভালো বিনয়ের সাথে যেভাবে লিখতে পারো আর কি, আপনার একান্ত মর্জি হয়, ব্যাস। তারপরে নিবেদক দিয়ে, নিবেদক দিয়ে তোমার পরিচয়। এগুলো কিন্তু এক পেজে লিখতে হবে, বোর্ডে আমি বড় করে লিখতেছি বলে এটা বড় হচ্ছে, বাট এটা এক পেজে লিখতে হবে। নিবেদক দিয়ে, নিবেদক তোমার নাম দিয়ে, তোমার নাম, তারপর হচ্ছে তোমার ক্লাস রোল, তোমার বিভাগ, গ্রুপ থাকলে গ্রুপ, তারপর তোমার শিফট বা তোমার পর্ব, এগুলো দিবা। ঠিক আছে, পর্ব শিফট এগুলো দিয়ে লাস্টে তোমার কলেজের নামটা আবার দিয়ে দিবা। ঠিক আছে, প্রতিষ্ঠানের নামটা দিবা, ব্যাস শেষ, দ্যাটস ইট। ওকে, তাহলে আবার একটু রিভিউ করি। প্রথমে কি করব, তারিখ, তারিখ দিয়ে বরাবর দিয়ে অধ্যক্ষ, তোমার প্রতিষ্ঠানের নাম, প্রতিষ্ঠানের ঠিকানা, তারপরে বিষয়। ঠিক আছে, বিষয় লিখে দেন জনাব সবিনয় নিবেদন, এই যে তোমার পরিচয়টা, তোমার একটা নর্মাল পরিচয় দিবা। দেন তোমার কি প্রবলেম সেটা, যে তোমার একদিনের জন্য ছুটি প্রয়োজন। তারপরে নতুন একটা প্যারা লিখবা যে অতএব জনাবের নিকট আকুল আবেদন, উপরোক্ত বিষয় বিবেচনা পূর্বক আমাকে একদিন ছুটি দিয়ে বাধিত করবেন বা বাধিত করতে আপনার একান্ত মর্জি হয়। ঠিক আছে, বা তুমি তোমার মতো করে লিখতে পারো যে অনুগ্রহ পূর্বক আমাকে একদিনের জন্য ছুটি মঞ্জুর করবেন না, এরকম কিছু একটা। তারপরে নিবেদক, নিবেদক দিয়ে তোমার পরিচয়টা, ব্যাস শেষ। ওকে, তো আশা করি দরখাস্ত বা আবেদনপত্র যেটাই দিক না কেন পারবা। এখন কারো কিছু জানার থাকলে বলো। প্রতিবেদন কয় পৃষ্ঠা লেখা যায় একটু বলবেন? মেইনলি 2 পৃষ্ঠা। ঠিক আছে, মিনিমাম 2 পৃষ্ঠা লিখবা, যেটা বললাম বাম পেজ আর ডান পেজ মিলে। তারপর তোমার যদি টাইম থাকে তুমি আরো লিখতে পারো, যেটা তোমাকে বলছিলাম তুমি 3 প্যারার ভিতরে লিখবা। এখন তোমার যদি 2 পেজে হয়ে যায় ভালো, তুমি যদি আরো লিখতে চাও যে না আমি 3 পেজ লিখবো, 4 পেজ লিখবো, তা কোনো সমস্যা নেই, এখানে কোনো বাধ্যবাধকতা নেই। মেইনলি তোমার পৃষ্ঠা না উল্টালেই হচ্ছে, মানে বাম পেজ আর ডান পেজ 2 পেজ মিলিয়ে এটাই হচ্ছে মেইন ফরম্যাট। ঠিক আছে, এটাই মেইন কথা। এরপরে তুমি তোমার ইচ্ছা মতো আরো লিখতে পারো, এটা কোনো প্রবলেম নাই। তাহলে কি দাঁড়ালো, মিনিমাম 2 পেজ আর ম্যাক্সিমাম তোমার যা ইচ্ছা, যতদূর ইচ্ছা লিখতে পারো। আর কিছু? মেশিন সব প্র্যাকটিস টু দেবেন না? আচ্ছা, আজকে বাংলার ক্লাসটা দেখো, এটা আগে দেখো, এটার প্রিপেয়ার হও, পরেরটা পরে দেখা যাবে, এটা আগে দেখো।
প্রবন্ধ রচনা নিয়ে কিছু বলুন। হ্যাঁ, সবকিছু বলবো, এক এক করে সবকিছুতে আসবো। আগে বলো এটা বুঝছো কিনা। আচ্ছা, এরপরে পরের পার্টে যাচ্ছি আমরা। পরের পার্টে মানপত্র নিয়ে আলোচনা আছে। ঠিক আছে, এরপরে সাজেশনের আরেকটা টপিক আছে, সেটা হচ্ছে মানপত্র আছে। মানপত্র দিয়ে আর দুইটা জিনিস দেখাই দিলে আছে, এটা শেষ হয়ে যাচ্ছে। মানপত্র তো সাজেশনে যেটা রয়েছে আমরা মেইনলি এটা দিয়ে ফরম্যাট দেখাই দিচ্ছি যে ফার্স্ট অফ অল রচনামূলক যেটা আছে তোমাদের সাজেশনে দেওয়া, তোমার পলিটেকনিক ইনস্টিটিউটে অধ্যক্ষের যোগদান উপলক্ষে একটা মানপত্র রচনা করো। তো মানপত্রটা কিভাবে লিখতে হয়, এখানেও মেইনলি মানপত্র লেখার একটা মাত্র নিয়ম, ঠিক আছে, একটা নিয়ম, তোমার বুদ্ধিমত্তা লাগবে, ঠিক আছে। তুমি এখানে যতটা পাম্পটি দিতে পারো, ওকে, যতটা তোষামদি করতে পারো, যত পাম্পটি দিতে পারো, এটাই আসল কথা। তো প্রথমে মনে করো তোমার কলেজের নাম লিখলে, কলেজের নাম যে আমি লিখলাম, মনে করো আমাদের কলেজে যেমন হচ্ছে নতুন একটা অধ্যক্ষ স্যারের আগমন হয়েছে, এটাই দিলাম, যে যশোর পলিটেকনিক ইনস্টিটিউটে তোমাদের প্রতিষ্ঠানের নাম দিতে পারো। অধ্যক্ষ স্যারের নামটা, যে স্যারের আগমন স্যারের নামটা লিখে স্যারের যোগদান উপলক্ষে প্রথমে মাঝখানে সুন্দর করে লিখবা শ্রদ্ধাঞ্জলি, ঠিক আছে, শ্রদ্ধাঞ্জলি। তারপরে তোমার ইচ্ছা মতো, ঠিক আছে, এখান থেকে তুমি যে কয়টা প্যারা বানাতে পারো তোমার প্যারা ইচ্ছা মতো দাও। তুমি দিলে যে হে বরেণ্য শিক্ষক, প্রথমে দিবা হে বরেণ্য শিক্ষক, তোমার মনে যা আসে, ঠিক আছে, তারপরে তোমার মনে যা আসে, হে বরেণ্য শিক্ষক, আপনাকে আমাদের মানে নতুন প্রতিষ্ঠানে হচ্ছে আপনাকে অনেক অনেক স্বাগতম। তো এরকম করে তুমি হচ্ছে নিজের মতো করে লিখবা যে আপনি আসাতে আমাদের কলেজটা হচ্ছে নতুন করে গড়ে উঠবে, বা নতুন করে গড়ে ওঠার মতো একটা পরিকল্পনা থাকবে, আমাদের কলেজটা ভবিষ্যতে আরো উন্নয়নের দিকে ধাবিত হবে, এরকম করে যাই হোক লিখো। তারপর তুমি লিখলে মনে করো যে হে নবাগত শিক্ষাগুরু, নবাগত নতুন আগত যেহেতু, হে নবাগত শিক্ষাগুরু, মানে যেটা বললাম তুমি পাম্পটি দিতে পারো যতটা, হে নবাগত শিক্ষাগুরু, যা মনে আসে লিখলে। তারপর লিখলে হে জ্ঞান তাপস, হে জ্ঞান তাপস। তারপর লিখলে মনে করো হে কর্মচঞ্চল বীর, হে কর্ম চঞ্চল বীর। ঠিক আছে, এরকম করে 3-4টা তুমি হচ্ছে 4টা-5টা তুমি তোমার মতো করে মানে ডাক দেওয়ার মতো, ঠিক আছে, আহ্বান করার মতো 4টা-5টা করে লিখে তোমার ইচ্ছা মতো লিখে দিলে ব্যাস। তারপর লিখবা লাস্টে যে পরিশেষে আপনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি, লাস্টে এটুকু লিখে দিবা, পরিশেষে আপনার সুস্বাস্থ্য পরিশেষে আপনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি। দীর্ঘ আয়ু মানে চিরকাল যেন, মানে ভালোভাবে যেন বেঁচে থাকতে পারে অনেকদিন, চিরকাল তো হয় না, দীর্ঘ কামনা করছি, ঠিক আছে। তারপরে বিনয়া বনত,
বিনয়া, বিনয়া বনত। তারপর তোমার কলেজে দিলে যে যশোর পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্রছাত্রী বৃন্দ, বা তুমি যেখানে হও রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্রছাত্রী বৃন্দ, ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্রছাত্রী বৃন্দ, এরকম করে লিখে দিবা কলেজের ছাত্রছাত্রী বৃন্দ দিয়ে। দেন লাস্টে যে তারিখটা লিখবো, ঠিক আছে, লাস্টে যে আমরা তারিখ লিখে দিব। তো তারিখ মনে করো আজকেরটাই লিখলাম, তোমরা হিসাব দিও একটা তারিখ, ব্যাস এটা দিলে হয়ে যাচ্ছে। এটাই মেইনলি ফরম্যাট। তাহলে প্রথমে কি তোমার টপিকটা লিখবা যে এই কলেজে হচ্ছে অধ্যক্ষ স্যার উপলক্ষে, এটুকু লিখে শ্রদ্ধাঞ্জলি। ওকে, শ্রদ্ধাঞ্জলি লিখে তোমার 4-5টা তুমি প্যারা লিখবা। প্যারা লিখে লাস্টে যে অবশেষে আপনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি। দেন বিনয়াবনত দিয়ে তোমার হচ্ছে প্রতিষ্ঠানের নাম দিয়ে হচ্ছে এই প্রতিষ্ঠানের ছাত্রছাত্রী বিন্দু, তারপর তারিখ দিয়ে দিলে শেষ। ওকে, দেন আছে সংবাদপত্রের প্রকাশের জন্য চিঠি। তো সংবাদপত্রের প্রকাশের জন্য চিঠি আর সংবাদপত্রের প্রকাশের জন্য প্রতিবেদন, এটা 90% সেম, ঠিক আছে, 90% সেম। কোন 10% ভিন্ন সেটা দেখাই দিচ্ছি। এবার আসে সংবাদপত্রে, এটা পরীক্ষায় আসতে পারে, সংবাদপত্রের প্রকাশের জন্য চিঠি। আজকে সব ফরম্যাট তোমাদের দেখাই দেবো, রিটেন পার্টে একদম নারী ভুরি সহ, ঠিক আছে, যত ফরম্যাট আছে সব দেখাই দেবো। এগুলো কি কি কমেন্ট করতেছো তোমরা? ক্লাস করতে আসছো না সবাই? বাংলা পরীক্ষা পাবে তোমাদের, পরশুদিন পরীক্ষা না, তো ক্লাস করতে এসে এগুলো এই ধরনের কমেন্ট করো কেন? জাস্ট মানা করলাম, স্ট্রিক্টলি মানা করলাম, ফার্স্ট এন্ড লাস্ট ওয়ার্নিং, ঠিক আছে, এই ধরনের কমেন্ট করিও না। যেগুলো বলতেছি, যারা যারা এমন কমেন্ট করতেছে এগুলো করিও না। এখানে ক্লাস করতেছো যারা যারা যুক্ত আছে সবাই সবাই একে অপরের ভাই বোনের মতো। ওকে, সবাই তোমরা ক্লাসমেটস, সবাই ক্লাস দেখতে আসতেছো, সো ক্লাস দেখো। যে কোনো জায়গায় প্রবলেম হলে জাস্ট সেটা জিজ্ঞাসা করো, আমি তো অ্যান্সার দিয়ে দিচ্ছি, তাই না? সো আর এই ধরনের কমেন্ট করিও না। ঠিক আছে, ইটস ওকে। সংবাদপত্রে প্রকাশের জন্য চিঠি, আর যেটা বললাম প্রতিবেদনটা মেইনলি 90% সেম, 10% কোথায় ভিন্ন ওটা দেখাই দিচ্ছি। এই যে আমরা কি লিখেছিলাম যে সংযুক্ত, এখানে সংযুক্ত প্রতিবেদনটি প্রকাশের জন্য আবেদন। এখানে প্রতিবেদনটা না লিখে শুধুমাত্র আমরা পত্র লিখবো, ঠিক আছে, পত্র। প্রতিবেদনের জায়গায় আমরা পত্র লিখবো, সংযুক্ত পত্রটি। ওকে, এখানে একটা আছে প্রতিবেদন শব্দটা, মানে যেখানে প্রতিবেদন শব্দ আছে ওই জায়গায় আমরা পত্র লিখে দেব, এই পত্র, ঠিক আছে, জাস্ট এইটুকুই, শেষ, এইটুকুই জাস্ট। ওকে, পরের পেজে সেম, তুমি হচ্ছে শিরোনাম দিয়ে যা খুশি লিখলে। তবে হ্যাঁ, এখানে তোমাকে খাম আঁকতে হবে, প্রতিবেদনে খাম আঁকতে হবে না, কিন্তু চিঠিতে খাম আঁকতে হয়, ঠিক আছে, চিঠিতে তোমাকে খাম আঁকাইতে হবে। তোমার ঘরে তুমি খাম আঁকালে, এই যে খাম, এই খাম আঁকালে খামে কি লিখতে হয়? এখানে লিখতে হয় প্রেরক, এখানে প্রেরক লিখতে হয়, এখানে লিখতে হয় কি প্রাপক, প্রাপক, এখানে লিখতে হয় কি ডাক টিকিট, উপরে ডান দিকে লিখতে হয় ডাক টিকিট, ডাক টিকিট বা স্টাম্প। ইংরেজিতে স্টাম্প লিখতে হয়, বাংলায় ডাক টিকিট লিখতে হয়। তারপর তোমার নাম দিয়ে, তোমার নাম, তোমার ঠিকানা, আর প্রাপকের জায়গায় তোমার হচ্ছে সংবাদপত্রের নাম, ঠিকানা। ওখানে তুমি যদি প্রথম আলো দাও, প্রথম আলো দিয়ে প্রথম আলোর ঠিকানা, ব্যাস শেষ। একেবারে ইজি বিষয়, প্রতিবেদনের মতোই, জাস্ট এখানে খামটা অ্যাড হবে, খাম অ্যাড হবে। ওকে, ব্যাস শেষ। দেন আছে মানপত্র, দেখালাম, স্মারকলিপি লাগছে না। আর ইমেইল, ইমেইল আছে, খুদে বার্তা আছে। খুদে বার্তা আগে দেখায়, খুদে বার্তা, খুদে বার্তা। খুদে বার্তা কি বলতো? যারা চেনো না, SMS বললে চিনবা, SMS, SMS। ওকে, তো এখন মনে করো মেসেঞ্জারের যুগ আছে, এখন মেসেঞ্জার আছে, ইনস্টাগ্রাম আছে, হোয়াটসঅ্যাপ আছে। যখন এগুলো ছিল না তখন মানুষ কি করতো বলতো? মোবাইল ফোনে, বাটন ফোনে, মনে আছে তোমাদেরও মেবি মনে আছে, বাটন ফোনে আমরা SMS করতাম। ওকে, বাটন ফোনের মাধ্যমে আমরা একে অপরকে SMS করতাম। যেভাবে SMS করতাম সেই ফরম্যাটটাই লিখতে হবে। তো যাদের বাটন ফোনের চিহ্ন মনে আছে, যারা নোকিয়া নোকিয়া যুগের ফোনের আমল যারা চেনো, তারা জানবা।
তাদের আশা করি মনে আছে। প্রথমে কি থাকে? রিসিভার, খুদে বার্তা লিখতেছি, ফরম্যাট লিখতেছি আমরা। প্রথমে থাকে হচ্ছে লিখতে হয় রিসিভার। রিসিভার, রিসিভার মানে কি? রিসিভ মানে কি? গ্রহণ করা। জাস্ট যেভাবে লিখবো এভাবে তোমরাও লিখবা। রিসিভার মানে গ্রহণ করা। তো যার নাম্বারটা, যে গ্রহণ করবে তার নাম্বারটা দিতে হবে। ওকে, যে গ্রহণ করবে তার নাম্বারটা। তো মনে করো ইচ্ছা মতো এটা দিলে তুমি, যার কাছে যাচ্ছে। তারপরে তার নামটা, যে রিসিভ করতেছে তার নাম, যে রিসিভার মানে কি? যে গ্রহণ করতেছে তার নাম্বারটা, দেন তার নামটা, তার নাম লিখে দিলে। তুমি মনে করো একটা নাম, ইচ্ছা মতো নাম। দেখি এখান থেকে কমেন্ট থেকে কারো একজনের নাম নিই। আবেদনপত্র দরখাস্ত কি এক? হ্যাঁ, প্রায় একই ধরতে পারো। কার? পারভেজ। পারভেজ নামটা নিলাম, ঠিক আছে। রিসিভার তোমার নামটা নিলাম পারভেজ। তারপরে তুমি হচ্ছে মেসেজে যা লিখতে চাও, খুদে পাত্র বা মেসেজে কিন্তু তুমি যা লিখতে চাও তাই, বেশি লেখা লাগবে না, মাত্র 4 লাইনে, ঠিক আছে। এটা 4-5 লাইনে লিখবা, জাস্ট 4-5 লাইনে তুমি যা লিখতে চাও তাই। যে শুভ সকাল, শুভ সকাল দিবা, শুভ অপরাহ্ন দিয়ে তোমার যা মনের ভাব, ঠিক আছে। এসএমএস কি লেখো তোমরা? এসএমএস কি মুখস্থ করে যাও? যা এসএমএস দিবা, তুমি কার সাথে চ্যাট করবা বা কি এসএমএস দিবা, তা কিন্তু কখনো মুখস্থ করে যাও না। নিজের মনের মতো করে কিন্তু কথা বলো, কনভারসেশন করো। সো তোমাকে যে টপিক দিবে তুমি তোমার নিজের ইচ্ছে মতো যা খুশি 3-4 লাইন লিখতে পারো। ওকে, 3-4টা ছোট ছোট করে লাইন লিখবা। কারণ এসএমএস পাঠাতেও তো টাকা লাগে, তাই না? টাকা লাগতো তো। আমরা কি শর্টে লিখতাম। এসএমএস মানে কি? শর্ট মেসেজ সার্ভিস। তো ছোট করে লিখবা, খুদে পাত্র তো ছোটই হয়, তাই না? ছোট করে লিখবা। তারপরে তোমার নাম দিবা, তোমার নাম দিবা। তুমি যা পাঠাচ্ছ যখন তোমার নাম, আমার নামটা মনে করলাম দিলাম এই। ব্যাস, নাম দিয়ে তারপরে সেন্ডার, তারপর লিখবা সেন্ডার মানে যে পাঠাচ্ছে। তুমি পাঠাচ্ছ না, দেন তোমার মোবাইল নাম্বারটা, তুমি পাঠাচ্ছ তোমার মোবাইল নাম্বারটা এটা দিয়ে দিলে তুমি, মনে করে দিলে। তারপরে তোমার নিজের মতো নাম্বার দিলে, তারপর হচ্ছে তারিখটা, আজকে তারিখটা দিবা। তারিখ দিলাম হচ্ছে 15/8/2026 তারিখ দিবা আর সময় দিবা, ঠিক আছে। এখন সময় কয়টা, কত বাজে এখন? 9টা 34। তো 9টা 34 PM, ঠিক আছে। মনে পড়ে সেই নোকিয়া যুগের আমলের কথা মনে পড়ে? এরকম করে কিন্তু মেসেজের ফরম্যাটটা থাকতো। রিসিভার দিয়ে তার নামটা, তারপরে তোমার আসল মেসেজটা, তারপরে হচ্ছে তোমার নাম, তারপরে সেন্ডার, সেন্ডার দিয়ে তুমি হচ্ছে যে পাঠাচ্ছে তার মোবাইল নাম্বারটা, তারপর তোমার হচ্ছে তারিখটা, তারপরে সময়টা, কয়টা বেজে কত মিনিটে পাঠানো হচ্ছে তার সময়, ঠিক আছে। এটা হচ্ছে এসএমএস এর ফরম্যাট। হ্যাঁ, তোমার নামে নিলাম পারভেজ। আচ্ছা, বুঝছো কিনা এটা তাই বলো। ভাই প্রতিবেদনের নিয়মটা একটু দেখান তো। প্রতিবেদনের নিয়ম তো দেখাই দিলাম, 2টা নিয়মই দেখাই দিলাম তো। ক্লাসে আছে, একটু আগে যেয়ে দেখবা। ওকে, একটু আগে, কিছু আগে যেয়ে দেখো, তুমি যদি মিস করে আসো। মনে তো হয় নতুন আসছো ক্লাসে, এখন আসছো, এতক্ষণ কোথায় ছিলে? যাই হোক, দেখো ভালো করে ডিটেলস, ইন ডিটেলস দেওয়া আছে। একটু আগে করে যেয়ে দেখো, একটু আগে আছে ভিডিওটা, একটু লেস করে যেয়ে দেখো। হ্যাঁ, সবই দেখাবো, 10 অধ্যায় দেখাবো, সবই দেখাবো। ঠিক আছে, সবই দেখাবো, সমস্যা নেই। এটা বুঝছো কিনা বলো। জাস্ট রিসিভার দিয়ে নাম্বার দিয়ে তার হচ্ছে তোমার নাম দিলে ব্যাস, সেন্টার দিয়ে তোমার নাম, ব্যাস শেষ। তারপরে আর 2টা আছে, আর 2টা ফরম্যাট হলে শেষ সেটা।
ইমেইল আছে, ইমেইল পত্র আছে, আর ইমেইল আছে, আর চাকরির জন্য আবেদন আছে। ওই দুইটা হয়ে গেলে শেষ, ব্যাস, তারপরে রচনা। বলছি স্যার, আবার প্রথম থেকে শুরু করলে হয় না? এক কাজ করো, ক্লাস শেষে তুমি তোমার ইচ্ছা মতো যতবার খুশি ক্লাসটা শুরু থেকে শেষ পর্যন্ত তোমার ইচ্ছা মতো রিপিট দেখবা, ওকে? তো যাই, আমরা নেক্সটে যাই, চাকরির জন্য আবেদনে যাই। ইমেইলটা দেখাই দিই আগে। ইমেইল, এটা তোমার মনে করো খাতা। ক্লাসে সবাই মনোযোগ দাও, কমেন্ট টমেন্ট করা বাদ দাও, যেটা বুঝবা না সেটা কমেন্ট করবে, ঠিক আছে? গল্প করিও না কমেন্টে। বাংলা পরীক্ষার আগে অনেক সময় পেয়েছো তোমরা, অনেক অনেক সময় পেয়েছো, তো গল্প টল্প করিও না, ক্লাসের দিকে এদিকে ফোকাস দাও, যা দেখাচ্ছি। তোমাদের জন্য দেখতেছি কমেন্ট সিস্টেম অফ করে দেওয়া উচিত, কমেন্ট সিস্টেম অফ করে দেওয়া লাগবে দেখছি। মানা করলাম লাস্ট, কথা টথা কমেন্ট টমেন্ট তো করিও না, ক্লাসটা দেখো। আচ্ছা, এবার চাকরির জন্য আবেদন। এটা সিভির মতো, ঠিক আছে? ইংরেজিতে সিভি যেরকম লিখেছে সেরকম তুমি হচ্ছে 2 পেজে, ঠিক আছে? এটা 2 পেজে লিখতে হয়, এটা মেনলি 2 পেজে লিখতে হয়, 2 পেজের বেশি যাওয়া উচিত না, ওকে? তো প্রথম পেজে তুমি কিরকম লিখবে, লিখে হচ্ছে মার্জিন টানলে, এই মার্জিন টানলে এটা দিয়ে মার্জিন। তো সিভির নিয়মে একই, 2 পেজ লিখবা তোমরা, বাম পেজ আর ডান পেজ মিলাই, ওকে? খাতার বাম পেজ ডান পেজ মিলাই, যেন পৃষ্ঠাটা উল্টানো না লাগে, এটাই, এটা প্রথম ফরম্যাট। তারপর তোমার তারিখ দিবা। এটা সিভি দেখাচ্ছে, থাকে ইমেলটা পরে দেখাই, আগে আমরা সিভি দেখাই। সিভি বা চাকরি আবেদন, চাকরির জন্য আবেদন। এই সবাই রেডি থাকো, হলুদ তারা, এখনই হলুদ তারা দিব। চাকরির জন্য আবেদন কেন মনে হচ্ছে এটা পরীক্ষায় আসার মতো, ঠিক আছে? পরীক্ষায় আসার মতো ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টপিক, চাকরির জন্য আবেদন। এই যে হলুদ তারা, ঠিক আছে? স্যারের হলুদ তারা দেওয়া মানে কমন পড়ার মতো একটা সংকেত, কমন পড়ার সংকেত। তো হলুদ তারা দিলাম, আশা করা যায় ইনশাল্লাহ এটা আসবে, আসতে পারে এটা, ঠিক আছে? চাকরির জন্য আবেদন রিটেন পার্টের জন্য সব থেকে বেশি ইম্পর্টেন্ট, ওকে? মানে রিটেন পার্টে যেগুলো রয়েছে, রচনা, ভাব সম্প্রসারণ, সারাংশ, সারমর্ম বা ইমেল, চিঠি, সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে এই চাকরির জন্য আবেদন, ওকে? এটা পরীক্ষায় চলে আসতে পারে, এটা দেখো, ভালো করে দেখো ফরম্যাটটা। তারা কি কম হয়ে গিয়েছে নাকি আরো দেবো, তাই বলো? হ্যাঁ, কোথায় আসলাম ক্লাস করতে, সবাই দেখি এটা নিয়ে ব্যস্ত। তো ক্লাস দেখো, তুমি কে কোনটা নিয়ে ব্যস্ত তোমাকে তো দেখা লাগবে না, ক্লাস নিচ্ছি, জাস্ট তুমি ক্লাসের টপিক দেখো। তুমি না বুঝলে মনে করো তুমি ক্লাসে একা আছো, ঠিক আছে? তুমি না বুঝলে জাস্ট তুমি কমেন্ট করবা, অন্যদের কমেন্ট পড়ে তো সময় নষ্ট করার দরকার নাই, কমেন্ট পড়ার হলে আমি পড়বো। তো কি লিখতে হয়, প্রথমে তারিখ লিখবা, অন্য আবেদনের মতো প্রথমে তারিখ লিখবা, তারপরে বরাবর, বরাবর দিয়ে তুমি হচ্ছে তোমাকে চাকরিটা যে দিবে, তুমি মনে করে দিলে মহাব্যবস্থাপক, মহাব্যবস্থাপক, ডিরেক্টর জেনারেল। তারপর তোমার প্রতিষ্ঠানের নামটা, তুমি মনে করো কোন জায়গায় চাকরি করবা, মনে করো তুমি রূপপুরে চাকরি করতেছো, ঠিক আছে? রূপপুর, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, ওকে? তারপর তোমার ঠিকানা, সে জায়গার ঠিকানা, দেন বিষয়। তো বিষয় হচ্ছে উপসহকারী, তোমাকে মনে করে দিল উপসহকারী প্রকৌশলী পদে নিয়োগ লাভের জন্য আবেদন, তুমি সেই বিষয়টা লিখবা, যে উপসহকারী প্রকৌশলী পদে নিয়োগ লাভের জন্য আবেদন, ওকে? এক পেজে, কিন্তু এক পেজে লিখবা। তারপর যেরকম করে লিখতে হয় যে জনাব লিখবা, জনাব দিয়ে সবিনয় নিবেদন, সবিনয় নিবেদন, এই যে, ঠিক আছে? তারপর তুমি মনে করো কোন জায়গা থেকে চাকরির নিয়োগটা দিয়েছে, তুমি কোন জায়গা থেকে জেনেছো, জাস্ট সেইটুকু লিখবা, ঠিক আছে? তুমি যদি মনে করো পত্রিকা থেকে জেনে থাকো, তাই বলবা যে গত এত তারিখে বা গত 1 তারিখে দৈনিক প্রথম আলো পত্রিকায় যে প্রকাশিত বিজ্ঞাপনের মাধ্যমে জানতে পারলাম আপনার প্রতিষ্ঠানে উপসহকারী প্রকৌশলীর পদে, শূন্য পদে, ঠিক আছে? কারণ তখনই আবেদন করে একটা পোস্ট যখন সেখানে শূন্য পদ থাকে,
তো শূন্য পদে উপযুক্ত প্রার্থী নিয়োগদান করা হবে। কি বললাম যে সবিনয় নিবেদন, এই যে গত এত তারিখে দৈনিক প্রথম আলো পত্রিকায় প্রকাশিত বিজ্ঞাপনের মাধ্যমে জানতে পারলাম আপনার প্রতিষ্ঠানে উপসহকারী প্রকৌশলী শূন্য পদে, ওকে, শূন্য পদে উপযুক্ত প্রার্থী নিয়োগ করা হবে। তো আমি এবার তুমি তুমি কি করতেছো, তোমার ভূমিকাটা কি? নিয়োগ দেওয়া হবে, তুমি কি, তোমার তো চাকরি লাগবে, এই জন্য তুমি লিখতেছো জাস্ট এটাই লিখবা যে আমি উক্ত পদের একজন প্রার্থী হিসেবে আপনার মহানুভূতি বিবেচনার জন্য যে আমি আমার প্রয়োজনীয় তথ্যাদি নিচে তুলে ধরলাম। ওকে, এটাই যে আমি উক্ত পদের একজন প্রার্থী হিসেবে আপনার মহান অনুভূতি পাওয়ার জন্য বা মহান অনুভূতি বিবেচনার জন্য আমার প্রয়োজনীয় তথ্যাদি তুলে ধরলাম। ঠিক আছে, তারপর তোমার নাম, তারপর তোমার জাস্ট পার্সোনাল ডিটেইলস, তোমার দিলে জীবন বৃত্তান্ত, এরকম করে লিখবা জীবন বৃত্তান্ত। ওকে, তারপর তোমার নাম দিলে, তোমার নাম, তারপর তোমার পিতার নাম, তারপর তোমার মাতার নাম, তারপরে বর্তমান ঠিকানা, বর্তমান ঠিকানা, তারপরে স্থায়ী ঠিকানা, স্থায়ী ঠিকানা, তারপরে এইখানে একটা, তারপরে জাতীয়তা, 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 তারপরে ধর্ম। ঠিক আছে, ধর্ম, তারপর হচ্ছে এগুলো এক লাইনে লিখবা, আমি হচ্ছে বোর্ডে লিখতেছি তো বড় করে। তারপরে তোমার বৈবাহিক অবস্থা, ঠিক আছে, বৈবাহিক অবস্থা। এখানে আবার কেউ সিঙ্গেল লিখো না, ঠিক আছে, ম্যাক্সিমাম দেখা যেত আগে সিভিতে কি লিখতো মানুষের, সিঙ্গেল লিখতো, এরকম কিছু লেখা যাবে না। বিবাহিত হইলে বিবাহিত, অবিবাহিত হইলে অবিবাহিত। ঠিক আছে, এখানে কি লিখবা, অবিবাহিত। ঠিক আছে, এটা আবার কেউ সিঙ্গেল লিখো না, ঠিক আছে, সিঙ্গেল লেখা যাবে না, সিঙ্গেল লেখা যাবে না, লিখতে হবে কি অবিবাহিত। ওকে, সচেতন করলাম, সচেতন করলাম, কারণ বাংলা ইংরেজি মিশ্রণ করা উচিত না, অনেকে লেখে, এই জন্য বললাম, মানা করলাম, এভাবে লিখবা না। তো অবিবাহিত লিখলে, তারপরে ধর্ম বলছি তো, তারপর জন্ম তারিখ, তোমার তোমার জন্ম তারিখ লিখবা, ব্যাস, আর কিছু লাগছে না। আর মোবাইল নাম্বার, কারণ তুমি ইন্টারভিউতে যদি সিলেক্ট হও তোমাকে তো ফোন করে ডাকবে তারা, তাই না? জন্ম তারিখটা দিলে, জন্ম তারিখটা মেনলি তোমার হচ্ছে 20 বছর, ঠিক আছে, মিনিমাম 20 বছর তোমরা দিয়ে রাখবা। ওকে, 5 দিলাম, 2005 দিয়ে রাখলাম, মিনিমাম 20 বছর আগে তোমরা দিয়ে রাখবা। কারণ কি, তোমার এখানে এসএসসি তোমার দেওয়া লাগবে বা তোমার এডুকেশনাল কোয়ালিফিকেশন দেওয়া লাগবে, তাই না? দেখা যাচ্ছে তুমি 2010 সালে তোমার জন্ম, তুমি তাই দিয়ে রাখছো, এখন তোমার মনে করো যে হচ্ছে সব দিলে তুমি, মানুষ তো কি জন্মের পরে 15 বছর বয়স, এভারেজ 15 বছর বয়সে সে এসএসসি পরীক্ষা দেয়। সো তারপরে কি, তুমি ডিপ্লোমাতে আসছো 4 বছর, তোমাকে সেই কোয়ালিফিকেশন তো দেওয়া লাগবে, তাই না? তো তোমার জন্ম তারিখটা তুমি 20 বছরের উপরে দিবে। ওকে, এমন ভাবে সালটা দিবে যেন 20 বছরের উপরে হয়। তারপরে দিবা হচ্ছে তোমার মোবাইল নাম্বার। ওকে, তোমার মোবাইল নাম্বারটা দিলে, দেন শিক্ষাগত যোগ্যতা, শিক্ষাগত যোগ্যতা, শিক্ষাগত যোগ্যতা, শিক্ষাগত যোগ্যতার সময় তুমি হচ্ছে তোমার কোন পরীক্ষায়, কোন পরীক্ষায় কি কি করছো তাই তাই দিবা। তুমি এখানে পরীক্ষার নাম দিলে, তোমার পরীক্ষা, পরীক্ষার নাম দিলে, তোমার পরীক্ষায় কোন বোর্ডে দিচ্ছে সেই বোর্ড লিখলে, তারপরে বিভাগ, বিভাগ লিখবা, তারপর ফলাফল লিখবা, ফলাফল 5টা জিনিস লিখবা। ঠিক আছে, আর একটা পাশের বছর, তুমি কোন পরীক্ষা দিয়েছো, ঠিক আছে, পরীক্ষার নাম, পরীক্ষার বোর্ড লিখবা, পরীক্ষার বিভাগ, ফলাফল, আর পাশের বছর, সিভি। ঠিক আছে, ইংরেজি সিভির মতো যেমন লিখেছো তোমরা, এরকম সিভির মতোই আর কি।
তো পরীক্ষা তুমি প্রথমে এসএসসি পরীক্ষা দিয়েছো, তো এসএসসি লিখলে, বোর্ড আমি দিলাম যশোর বোর্ড দিলাম, বিভাগ যারা দিয়েছো আমি বিজ্ঞান দিলাম, ফলাফল এখানে তুমি যাও ফলাফল করেছো জিপিএ, ঠিক আছে। তারপরে পাশের বছর তুমি কত সালে এসএসসি পরীক্ষায় পাশ করছো, ঠিক আছে, পাশের বছরটা দিয়ে দিবা আর কি। তো দিলাম আমি। তারপরে কি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং, ডিপ্লোমা করতেছো তোমরা, তো ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং দিলে। এটা বোর্ড, এটার বোর্ড কি বলতো, বাকাশিবো, বাকাশিবো, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড, বাকাশিবো। তারপরে বিভাগ তুমি কোন ডিপার্টমেন্ট থেকে দিয়েছো, ডিপার্টমেন্ট বা বিভাগ একই কথা, দিলাম ইলেকট্রিক্যাল দিলাম। তারপরে ফলাফল এখানে সিজিপিএ, তোমার সিজিপিএ লিখতে হবে, সিজিপিএ দিলাম 3 পয়েন্ট, আমি মনে করো 9.8 রাখলাম, 9.8 দিলাম। পাশের বছর, পাশের বছরটা 4 বছর বাড়াই দিবে, ঠিক আছে, এসএসসি থেকে 4 বছর বাড়াই দিলে 2026। আর কোয়ালিফিকেশন দেওয়া লাগবে না, ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং এইটুকু দিলে হচ্ছে। অভিজ্ঞতা, অভিজ্ঞতা দেওয়া লাগবে না, রেফারেন্স, রেফারেন্স দেওয়া লাগবে না, ওকে, এই দুইটা জিনিস দেওয়া লাগবে না, এগুলো সিভিতে এগুলো দেওয়া ম্যান্ডেটরি না। তারপরে লাস্টের কথা লিখবা যে আগের মতো যেরকম লিখেছি আমরা, অতএব, অতএব উল্লেখিত তথ্যাদি, তুমি যে সমস্ত তথ্য দিয়েছো, তারপর লিখবা যে উল্লিখিত তথ্যাদি বিবেচনাপূর্বক, উল্লিখিত তথ্যাদি বিবেচনাপূর্বক আমাকে উক্ত পদে, আমাকে উক্ত পদে নিয়োগ প্রদান করা হলে, তারপর তুমি তোমার মধ্যে পাম্পটি দিবা যে আমাকে নিয়োগদান করা হলে আমি সততা, নিষ্ঠা, কর্তব্যপরায়ণতা, কঠোর পরিশ্রমের মাধ্যমে আমার উপর অর্পিত দায়িত্ব সর্বদা পালনে সচেষ্ট থাকিব, ওকে। যে সততা, নিষ্ঠা, কর্তব্যপরায়ণতা, কঠোর পরিশ্রমের মাধ্যমে আমি আমার উপর অর্পিত দায়িত্ব সর্বদা পালনে সচেষ্ট থাকিব, তোমার মতো করে পাম্পটি দিলে শেষ। এমন ভাবে লিখবা যেন তোমার চাকরিটি দিতে বাধ্য হয় তারা, ঠিক আছে, সেরকম করে লিখবা। তারপরে নিবেদক, নিবেদক লিখে তোমার যে আপনার বিশ্বস্ত, আপনার বিশ্বস্ত দের নাম, তোমার নাম দিয়ে তোমার ঠিকানা, ওকে। নাম দিয়ে তোমার ঠিকানা। এখন তুমি যে সত্যি কথা বলেছো, তুমি যে সার্টিফিকেট দেখাইছো বা যেগুলো দিয়েছো এগুলো সত্যি কি মিথ্যে তার একটা প্রমাণ তো লাগবে, তাই না? তাই জন্য লাস্টে যে লিখবো, সবার লাস্টে সংযুক্তি, এটা অ্যাটাচমেন্ট, ঠিক আছে, সংযুক্তি। সংযুক্তিতে তুমি দিবা হচ্ছে সকল শিক্ষাগত যোগ্যতা, তুমি যে এসএসসি দিয়েছো, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং দিয়েছো, সেগুলোর অনুলিপি, অনুলিপি বা সার্টিফিকেট আর কি, তাহলে সকল শিক্ষাগত যোগ্যতার অনুলিপি, শিক্ষাগত যোগ্যতার অনুলিপি। তারপর তোমার ছবি লাগবে, তাই না, ছবি লাগবে, তো দিলে 2 কপি ছবি, 2 কপি ছবি। তারপর আর কি লাগবে, তোমার মনে করো নাগরিকত্ব লাগতে পারে, আর চারিত্রিক সনদ, তুমি কেমনটা চরিত্রবান, তো নাগরিক, নাগরিক সনদ। তো নাগরিকত্ব, নাগরিকত্ব ও চারিত্রিক সনদ, ব্যাস শেষ, এটুকু দিলে হয়ে যাচ্ছে, নাগরিকত্ব, চারিত্রিক সনদ, ব্যাস শেষ। এবার বলো কারোর কি প্রশ্ন আছে? বাট ইয়ার সেম না হলে আমি রেফার এক্সাম দিব, আমি মিথ্যে বলি না। স্যার সরকারি ভর্তি পরীক্ষা দিতে কত পয়েন্ট লাগে? তো মেইনলি 3 পয়েন্ট বা 3.5 এর উপরে রাখাটা ভালো। এটা মনে করো বিভিন্ন প্রতিষ্ঠানে যেরকম তোমার হচ্ছে তারা ফর্মালিটিস চাই, যেমনটা পয়েন্টটা তারা দিয়ে রাখে আর কি। কোনো কোনো প্রতিষ্ঠান মনে করো 3 পয়েন্টে দেয়, কোনো কোনো প্রতিষ্ঠান 3.5 আপ দেয়, ঠিক আছে, এটা ডিপেন্ডস করে। যাই হোক, কারো কোনো প্রশ্ন থাকলে বলো, না হলে তার পরেরটায় যাবো আমরা। ইমেইল, ইমেইল দেখাই দিতে পারলে কাজ শেষ, আর কিছু নয়। এই অর্থাৎ ইমেল দেখাই দিতে পারলে আর কারো কাজ নেই। তো যাই ইমেল দেখাই দি, ইমেইল কিরকম করে লিখবা।
ঠিক আছে, ইমেল দেখাই দিই। ইংরেজিতে 9-10 এসএসসি লেভেলে তোমরা সবাই ইমেল লিখছো তো, করছো তো, তাও আবার দেখাই দিই। ইমেল প্রথমে কি লিখতে হয়, এখানে দাগ দিবা যে প্রথমে ফ্রম, ফ্রম ফ্রম দিয়ে তোমার ইমেল অ্যাড্রেস, ফ্রম দিয়ে তোমার ইমেল অ্যাড্রেস দিবা। তো ইমেল অ্যাড্রেসের প্রথম অক্ষর সবসময় ছোট হাতের হয়, এটা মেনটেন করে রাখতে হবে, ঠিক আছে? ইমেল অ্যাড্রেসের সব অক্ষরই ছোট হাতের হয়, প্রথম অক্ষর বড় হাতের হয় এমনটাও না, কিন্তু সব কিন্তু ছোট হাতের, ঠিক আছে? সবগুলো ছোট হাতের অক্ষর হবে, এবারে মনে রাখবা। তুমি তোমার মতো একটা তোমার ইমেল অ্যাড্রেস দিলে, তারপরে @gmail.com। টু, টুতে কার নাম দিব? ফ্রম টু, বলো টুতে কার নাম দেওয়া যায়? দেখি এখান থেকে একজনের নাম দিই। কার নাম দেওয়া যায়? কার নাম? শান্ত দিলাম, শান্ত, আছে শান্ত দিলাম হচ্ছে 143@gmail.com। ফ্রম টু, তারপরে আছে সিসি আর বিসিসি। সিসি মানে কি? কার্বন কপি, আর বিসিসি ব্ল্যাঙ্ক কার্বন কপি। এগুলো দিতেও পারো, নাও দিতে পারো, এগুলো ম্যান্ডেটরি না, তোমার ইচ্ছা। সিসি বিসিসি তুমি এগুলো ফাঁকা রাখতে পারো, কিছুই দেওয়া লাগবে না, এগুলো তোমার ইচ্ছা, দিলে দাও, না দিলে না দাও, এগুলো ফর্মাল, এগুলো মানে ম্যান্ডেটরি না। তারপরে সাবজেক্ট বা তোমার বিষয়টা, বিষয়, ঠিক আছে? বিষয় মনে করে আসছে তোমার ইন্টারনেট ব্যবহারের সুফল আর কুফল সম্পর্কে আসছে, তো তুমি বিষয়টা লিখলে ইন্টারনেট ব্যবহারের সুফল ও কুফল। তারপর তুমি তোমার মতো করে লিখবা। তোমার বন্ধুরা কি, চিঠি লেখার সময় কি লেখো? প্রিয় বন্ধু, তাই না? প্রিয় বন্ধু। পত্রের শুরুতে, ইমেইলও এক প্রকার পত্র, তো পত্রের শুরুতে আমার শুভেচ্ছা নিও, আশা করি ভালো আছো, আমিও অনেক ভালো আছি। তারপর তোমার মতো করে লিখবা যে পত্রে তুমি জানতে চেয়েছিলে যে ইন্টারনেট ব্যবহারের সুফল ও কুফল সম্পর্কে, আজকে আমি সেই বিষয়ে লিখছি। দেন তুমি তোমার মতো সুফল কুফল লিখে দিবা। তারপর লিখবা যে পত্রে যেরকম, যে আজ আর নয়, আগামী পত্রে হচ্ছে তোমার সাথে কোনো কথা হবে, সে পর্যন্ত ভালো থেকো। তারপর কি, তোমার বাবা মাকে আমার সালাম দিও, এগুলো তো সবাই লিখতে পারবা। তোমার আব্বু আম্মুকে আমার সালাম দিও, আমার জন্য দোয়া করো, এসব। দেন তোমার পরিচয়টা লাস্টে, যে তোমার প্রিয় বন্ধু, তোমার প্রিয় বন্ধু, তারপর তোমার নাম দিবা, ঠিক আছে? এ দিয়া লাগবে না, খামাখানো লাগবে না, এইটুকু দিয়ে হয়ে যাচ্ছে। সো আবার বলছি, ফরম্যাটটা বা তোমার নিয়মটাই, প্রেজেন্টেশনটাই মেন, ঠিক আছে? ভিতরে তুমি কি কি লিখতেছো বা সম্পূর্ণ পারফেক্ট লিখছো কিনা সেটা না, তোমার ফরম্যাটটাই আসল। ফরম্যাটটা মেনটেন করবা, প্রেজেন্টেশনটা ঠিক রাখবা, তাহলে হচ্ছে। তাহলে ব্যাস, এখানে আর কিছু বাকি নাই। আর কি আছে তাহলে? এবার এই অধ্যায় শেষ, তারপর লাস্ট অধ্যায় রচনা, প্রবন্ধ রচনা। আচ্ছা, এখানে এখানে কারো কোনো প্রশ্ন থাকলে জানাও। তোমার নাম দিব? যাও, তোমার নামই দিলাম। ওমর ফারুক, তোমার নামই দিলাম, যাও। আচ্ছা, এবার আসি রচনা। লাস্টে 10 অধ্যায় আছে প্রবন্ধ রচনা। তো এটা সম্পর্কে আশা করি কিছু বলা লাগবে না, সাজেশন তো তোমাদেরকে দিয়ে দেওয়া আছে। তুমি কি নামটা লিখবা, মনে করো কর্মমুখী শিক্ষা নিয়ে তোমাকে এসছে, ঠিক আছে? কর্মমুখী শিক্ষা, তুমি রচনার নামটা, প্রবন্ধের নামটা লিখলে দিয়ে একটা দাগ দিবা, তারপরে তুমি লিখবা সূচনা। রচনায় তোমরা আর কিছু না পারবো পারো, 2টা পয়েন্ট কিন্তু অবশ্যই জানো তোমরা, তাই না? রচনাতে আর কোনো পয়েন্ট জানো বা না জানো, 2টা পয়েন্ট জানো, একটা হচ্ছে সূচনা বা ভূমিকা, আর একটা উপসংহার, ঠিক আছে? 2টা পয়েন্ট কিন্তু জেনে গেছো, সূচনা আর একটা উপসংহার। তো মাঝখানে 3টে 4টে পয়েন্ট তোমার মধ্যে করে দিবা।
বইয়ে যে পয়েন্ট দেওয়া আছে ওইটাই দেওয়া লাগবে তোমার, এমন তো কোনো মানে নাই। তুমি তোমার মতো করে বানায় মানে যাই হোক কিছু কিছু পয়েন্ট দিলে, ঠিক আছে, দিও 6-7টা পয়েন্ট দিও। 6 মার্কের তো, 6 মার্কের রচনা তো 6টা পয়েন্ট দেওয়ার চেষ্টা করিও। সূচনা উপসংহার তো জানোই, আর 4টা পয়েন্ট, নতুন 4টা পয়েন্ট বানাই দিও লাস্টে যে উপসংহার। 6 মার্কের তো, কারণ আগে এসএসসি তে কি 20 মার্কের রচনা পর্যন্ত দেখে আসছি, এখানে তো তেমন না। 6 মার্কের তো তুমি যেরকম করে লিখো তোমার মতো করে লিখো, তারপর উপসংহার দিয়ে ব্যাস ফিনিশিং করে দিলে হয়ে যাচ্ছে। আমার মনে হয় না যার কিছু বাকি আছে। তোমাদের সাজেশন তো দেওয়াই আছে, রচনা সাজেশন, যে কর্মমুখী শিক্ষা, তারপরে স্মার্ট বাংলাদেশ গঠনে কারিগরি শিক্ষা, আর হচ্ছে আমার তাই মনে হয় যে কর্মমুখী শিক্ষা বা কারিগরি শিক্ষা এটাই চলে আসতে পারে। ওকে, এটাই আসার সম্ভাবনা বেশি আছে। দেখি একটা হলুদ তারা দিয়ে রাখি এখানে, কর্মমুখী শিক্ষা, এটা এটা এটাই ভালো করে পড়বা, একটা হলুদ তারা দিয়ে রাখি। যাও, হলুদ তারা দিয়ে দিলাম। কর্মমুখী শিক্ষা বা কারিগরি শিক্ষা এই টাইপের গুলো, এটাই কারিগরি শিক্ষা, কারিগরি শিক্ষা রিলেটেড, এটাই আসার সম্ভাবনা বেশি ইম্পর্টেন্ট রয়েছে। ওকে, ব্যাস হলুদ তারা দিয়ে দিলাম, কমন আসার মানে একটা লক্ষণ। এটা হচ্ছে প্রবন্ধ রচনা, ওইটা প্রবন্ধ রচনা, ঠিক আছে, রচনামূলকে আসে, রচনামূলকে আসে প্রবন্ধ রচনা। তুমি রচনার নামটা লিখবা, নামটা লিখে পয়েন্ট লিখবা, সূচনা বা তোমার হচ্ছে কর্মমুখী শিক্ষার গুরুত্ব, বাংলাদেশে কর্মমুখী শিক্ষার গুরুত্ব, ছাত্র জীবনে গুরুত্ব, দেশ গঠনের গুরুত্ব, অর্থনীতিতে গুরুত্ব, তোমার ইচ্ছা মতো কিছু পয়েন্ট দিলে 6টা পয়েন্ট দেওয়ার চেষ্টা করি। ওকে, ভূমিকা উপসংহার তো জানোই তুমি, আর 4টা পয়েন্ট দেওয়ার চেষ্টা করিও, ব্যাস কিছু লিখে দিও হয়ে যাবে। বেশি বড় করা লাগবে না, 6 মার্কের তো কত আর বড় করবা, 4-5 পৃষ্ঠা লিখেও সুন্দর করে লিখেও একটু, তাহলে হবে, আর কিছু লাগছে না। তো আশা করি সবাই বুঝতে পারছো। দেন সবার জন্য অনেক অনেক ভালো শুভকামনা থাকলো, ভালোভাবে সবাই পরীক্ষাটা দাও, ভালো রেজাল্ট করো। আজকের ক্লাসটা তাহলে এই পর্যন্ত থাকবে, ঠিক আছে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ক্লাসটা ইন করে দিচ্ছি, ইন।